স্টুডেন্ট লেড মানে এটা সাম্প্রতিক থেকে যদি প্রশ্ন আসে এগুলো খুবই ইম্পর্টেন্ট। যদি বলি ব্রেন ড্রেন অ্যান্ড ব্রেন গেইন, ব্রেন ড্রেন এটা তো বুঝো যে মানে মেধাবী শিক্ষার্থীরা বিদেশে চলে যাচ্ছে, আর একটা হলো ব্রেন গেইন কীভাবে আমরা সেগুলো অর্জন করতে পারি, ঠিক আছে। দ্য ইথিক্স অফ ফ্রিডম অফ স্পিচ ইন ডিজিটাল এজ মানে ডিজিটাল যুগে বাক স্বাধীনতা নৈতিকতা, দ্য পাওয়ার অফ ইউথ ইন ন্যাশন বিল্ডিং। এখন যেহেতু নির্বাচন হচ্ছে তাই না, খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, মানে দেশ গঠনে তরুণরা কীভাবে ভূমিকা রাখতে পারে, বুঝতে পারছো। এবং সামনে দিয়ে দিতে পারে যে লিসন্স ফ্রম জুলাই আগস্ট মানে জুলাই আগস্ট থেকে কী শিক্ষা নিয়েছে। আমি সবগুলো তোমাদেরকে মানে পয়েন্ট টু পয়েন্ট সব কিছু লিখে দেবো আমি এবং বুঝিয়ে দেবো। এবার দেখো দ্য রোল অফ সোশ্যাল মিডিয়া ইন মডার্ন মাস মুভমেন্টস। আধুনিক যুগে দেখো তো ভাইয়া, এই তোমাদেরকে আমি জিজ্ঞাসা করি, এখন নির্বাচন হচ্ছে কি মাঠে না অনলাইনে, বলতে পারো কেউ? অনলাইনে। সব নির্বাচন কিন্তু অনলাইনে। তো আমরা গতকালকে যারা ক্লাসটা করোনি অবশ্যই এই ক্লাসটার পরে অবশ্যই করে নেবা, আর যারা করছো তারা তো অবশ্যই ভালো কাজ করছো, আর ম্যাক্সিমাম স্টুডেন্টে আমাকে হোমওয়ার্ক দিয়েছো। আমি খুবই খুশি তোমাদের জন্য, কারণ ম্যাক্সিমাম স্টুডেন্টের লেখার মান খুবই ভালো ছিল। তবে ছোট ছোট জায়গায় ভুল ছিল, ওই ভুলগুলো আসলে স্যাররা দেখবে না বা ধরবে না, বুঝতে পারছো। তবে তোমাদেরকে আমি এইটুকুই বলবো যে তোমাদের লেখার মান আলহামদুলিল্লাহ ভালো। তোমরা এইটুকু কনফিডেন্স রাখো যে এইভাবে যদি কন্টিনিউয়াসলি লিখতে পারো, বাকি যে কয়টা দিন আছে তোমাদের মানে যে লেখার মান সেটা আরও বৃদ্ধি পাবে। তো আমাদের যে বিষয়টা বলছিলাম যে তোমাদের কালকের স্ট্রাকচারটা মনে আছে কিনা, সেই স্ট্রাকচারটা আমি একটু মানে তোমাদেরকে রিকল করে দিই, এবং যেই বিষয়গুলো বেশি ইম্পর্টেন্ট মানে ব্যবহৃত হয় বেশি সেইগুলো একটু মনে করে দিই। এস এস মানে ভাইয়া সাবজেক্ট, তারপর কি ভাইয়া ভার্ব বসবে, তারপর হলো অবজেক্ট বসবে, এইটুকু আমি আবার বলে দিচ্ছি। অবজেক্ট বসবে। এই অবজেক্ট কয় প্রকার ভাইয়া, আমরা গ্রামার যারা পড়ছি দুই প্রকার তাই না। একটা হলো ইনডাইরেক্ট অবজেক্ট আর একটা হলো ডিরেক্ট অবজেক্ট। ইনডাইরেক্ট অবজেক্ট কি ভাইয়া, যেটা ব্যক্তিবাচক, আর ডিরেক্ট অবজেক্ট বস্তুবাচক। মানে সবসময় মাথায় রাখবা, মানে সেন্টেন্সে ব্যবহার করলে সবসময় ইনডাইরেক্ট ব্যক্তিবাচক অবজেক্টটা প্রথমে ব্যবহার করবা, পরবর্তীতে ডিরেক্ট অবজেক্টটা ব্যবহার করবা, বস্তুবাচক অবজেক্টটা। কাকে দিয়ে, ভার্বকে, ভার্বকে কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা ইনডাইরেক্ট অবজেক্ট পাবো, আর আর ভার্বকে যদি আমরা কি দিয়ে প্রশ্ন করি তাহলে আমরা কি পাবো, ডিরেক্ট অবজেক্ট। ডিরেক্ট অবজেক্ট। এইটুকু বসানোর পরে আমরা মাত্র চলে যাব এইভাবে এম পি টি আর। এইটুকু ম্যাক্সিমাম, এইগুলোই আমরা মানে ম্যাক্সিমাম সেন্টেন্সে আমাদের এইগুলোই ব্যবহৃত হয়, বুঝতে পারছো কি বলছি ভাইয়া, এইগুলোই ব্যবহৃত হয়। তাহলে এইটা সাবজেক্ট ভার্ব। আমরা প্রথম বলো তো আমাকে একটু কাইন্ডলি কেউ বলো যে বাংলা সেন্টেন্সকে যখন আমরা ইংরেজিতে রূপান্তর করব তাহলে প্রথম কাজটা কি, একটু বলো, কালকে বলছিলাম। গতকাল ক্লাস করা হয়নি ভাইয়া। ভাইয়া ভার্ব খুঁজে বের করা। থ্যাংক ইউ থ্যাংক ইউ, বাংলা বাক্য থেকে ভার্ব খুঁজে বের করা। ও শিট, কেটে দেখলে এটা। প্রথম কাজটাই হলো আমাদের যখন আহ, বাংলা বাক্য থেকে যখন ইংরেজিতে রূপান্তর করবো সেন্টেন্সটা, তখন ফার্স্ট কাজটাই হয় আমাদের, সবাই ভার্ব টাইম, খুঁজে বের করা। ভার্ব খুঁজে বের করা। তাহলে ভার্ব খুঁজে বের করার পর কি করবো ভাইয়া, ভার্বকে আমরা কে বা কারা দিয়ে প্রশ্ন করলে আমরা কিন্তু সাবজেক্টটা পেয়ে যাচ্ছি। আর তারপর কি ওই ভার্বটা বসাবো, ভার্বটা বসাবো কি অনুযায়ী ভাইয়া, এই টেন্স সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অনুযায়ী, বুঝতে পারছো, টেন্স নাম্বার পার্সন টেন্স অনুযায়ী ভার্বটা বসাবো। এরপরে ভার্বকে আমরা কি বা কাকে দিয়ে প্রশ্ন করবো, গত ক্লাসে কিন্তু সুন্দর করে আমি দেখাই দিয়েছি। তারপর ম্যানার মানে ভার্বকে আমরা কীভাবে দিয়ে প্রশ্ন করব, তারপর পি মানে কি ভাই বলো তো, প্লেস কোথায় দিয়ে প্রশ্ন করব, তারপর টি টাইম কখন দিয়ে প্রশ্ন করব, ওকে, তারপর কি রিজন মানে কেন দিয়ে হ্যাঁ। প্রশ্ন করব, তারপর যা আছে উত্তর সুন্দর করে বসাই দেবো। এই সিকোয়েন্সটা বা এই স্ট্রাকচারটা সবাই মুখস্থ করে নাও, ক্লিয়ার। আচ্ছা, এবার আসি ভাইয়া কমপ্লিট ইংলিশ এসে। আমরা গতকালকে একটা এসে শিখছি, আজকে আমরা তোমাদেরকে 4টা এসে শেখাবো। দেখো এখানে এসেটার টপিকের নাম কি, দেখো দ্য স্টুডেন্ট লেড ম্যাস আফরাইজিং মানে কি বলছি ভাইয়া, স্টুডেন্ট লেড মানে স্টুডেন্ট দ্বারা পরিচালিত, মাস আপরাইজিং মানে হলো ভাইয়া গণ অভ্যুত্থান, শিক্ষার্থী দ্বারা যে গণ অভ্যুত্থান, এ টার্নিং পয়েন্ট ইন বাংলাদেশ হিস্টোরি। এই যে রিসেন্ট টপিক, এগুলো কিন্তু রিসেন্টের, আমি তোমাদেরকে সাজেশন দেবো ভাইয়া। এই যে সাজেশনটা তোমাদের জন্য করে রাখছি, কেন করে রাখছি ভাইয়া, তোমাদেরকে দেওয়ার জন্য। এবং এইগুলো দেখো টপিক কোড আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানে, এখানে টপিক কোড দেখতে পাচ্ছ সবাই তাই না। দেখো এখানে যে বিষয়গুলো বলছি, স্টুডেন্ট লেড মানে এটা সাম্প্রতিক থেকে যদি প্রশ্ন আসে এগুলোই খুবই ইম্পর্টেন্ট। যদি বলি ব্রেন ড্রেন অ্যান্ড ব্রেন গেইন, ব্রেন ড্রেন এটা তো বুঝো যে মানে মেধাবী শিক্ষার্থীরা বিদেশে চলে যাচ্ছে, আর একটা হলো ব্রেন গেইন কীভাবে আমরা সেগুলো অর্জন করতে পারি, ঠিক আছে। দ্য ইথিক্স অফ ফ্রিডম অফ স্পিচ ইন ডিজিটাল এজ মানে ডিজিটাল যুগে বাক স্বাধীনতার নৈতিকতা, দ্য পাওয়ার অফ ইউথ ইন ন্যাশন বিল্ডিং। এখন যেহেতু নির্বাচন হচ্ছে তাই না, খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, মানে দেশ গঠনে তরুণরা কীভাবে ভূমিকা রাখতে পারে, বুঝতে পারছো। এবং সামনে দিয়ে দিতে পারে যে লিসন্স ফ্রম জুলাই আগস্ট মানে জুলাই আগস্ট থেকে কী শিক্ষা নিয়েছে। আমি সবগুলো তোমাদেরকে মানে পয়েন্ট টু পয়েন্ট সব কিছু লিখে দেবো আমি এবং বুঝিয়ে দেবো। এবার দেখো দ্য রোল অফ সোশ্যাল মিডিয়া ইন মডার্ন মাস মুভমেন্টস। আধুনিক যুগে দেখো তো ভাইয়া, এই তোমাদেরকে আমি জিজ্ঞাসা করি, এখন নির্বাচন হচ্ছে কি মাঠে না অনলাইনে, বলতে পারো কেউ? অনলাইনে।
সব নির্বাচন কিন্তু অনলাইনে। তার মানে এই যে নির্বাচন, যেহেতু এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট আমাদের জন্য, তাই না? যে আধুনিক গণ আন্দোলনে বা আধুনিক নির্বাচনও আসতে পারে, যদিও তোমাদের এটা না দিলেও অন্তত গণ আন্দোলনটা দিতে পারে, যে আধুনিক গণ আন্দোলনে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের ভূমিকা কী। এটাকে আমরা লিখতে পারবো না? অবশ্যই লিখতে পারবো। ভাইয়া আছে, ভাইয়া দিয়ে দেবে পড়াগুলো, সুন্দর করে বুঝিয়ে বুঝিয়ে দেবে, সেন্টেন্স ভেঙে ভেঙে কীভাবে লিখবা সব পারবা। এরপর যদি দেখি প্রযুক্তি সমাজ মনস্তত্ত্ব, ভাই আমাদের যে এখন পর্যন্ত যে রিটেনের এসেগুলো আসছে, সেগুলো আসছে কিন্তু মূলত এই টপিকগুলো থেকে, সাম্প্রতিক থেকে। আরেকটা আসছে কীভাবে প্রযুক্তি সমাজ মনস্তত্ত্ব, এই মনস্তত্ত্ব তো বোঝো, মানে তোমার নিজের চিন্তা থেকে আসে যে ওইগুলো। তারপর শিক্ষা সাহিত্য থেকে আসছে, তারপর হলো মানবিক গুণাবলী, ব্যক্তিগত উন্নয়ন, এইগুলো থেকে আসছে, নারী নেতৃত্ব, বৈশ্বিক প্রভাব, এগুলো থেকে আসছে। এখানে মোস্ট ইম্পর্টেন্টলি আমি টেস্টটা দিছি, তো গতকালকে আমি এইটা পড়াই দিছি তোমাদেরকে, সাইবার বুলিং, দ্য ইনভিজিবল ভায়োলেন্স ইন দ্য ডিজিটাল ওয়ার্ল্ড। ঠিক আছে? যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আনমিউট করে ভাইয়া বলবা যে ভাইয়া আমি এটা বুঝতে পারিনি, এটা বুঝতে পারিনি, এটা বুঝছি, এটাকে ঠিক আছে। কোনো কোশ্চেন থাকলে আনমিউট করে অ্যান্সার দেবা, আমাকে বলবা, কোনো হেজিটেট ফিল করতে হবে না। আচ্ছা, এবার দেখো আমি কিন্তু এই টপিকগুলো একটু বুঝেই দিচ্ছি, এই কারণে যেহেতু সামনে পড়াবো এই জন্য কাজে লাগবে। তারপর দেখো সোশ্যাল মিডিয়ার কথা যদি বলি, একটু জুম করে দিই তাহলে ভালো করে দেখতে পারবা। সোশ্যাল মিডিয়া ক্রিয়েটিং বন্ডস অর ব্রেকিং টাইস, মানে এই যে সামাজিক যোগাযোগ মাধ্যম, এটা কি সম্পর্ক তৈরি করছে নাকি ভাঙছে? একটু চিন্তা করবা নিজের জায়গা থেকে। হাউ স্মার্টফোন আর ডিস্ট্যান্সিং আজ ফ্রম আওয়ার ক্লোজেস্ট অনস, মানে কীভাবে আমাদের আত্মীয় স্বজনদের থেকে বা প্রিয়জনদের থেকে এই মানে স্মার্টফোন, মোবাইল ফোন কীভাবে দূরে সরিয়ে দিচ্ছে। আচ্ছা, আমাদের যে প্রজন্ম যারা আছো তাদের একটু চিন্তা করো, বাচ্চাকালে তোমরা যে দাদা দাদির কাছ থেকে যেরকম ভালোবাসা আমরা অর্জন করছি বা তাদেরকে ভালোবাসছি, এখন কি পোলাপানে বাসে? এখন পোলাপানে ফোন হলেই হয়ে গেছে এনাফ। তারা দাদা দাদি নাকি ইভেন দাদা দাদিকে চিনেও না, অনেক পোলাপান আছে বাচ্চারা। তো এই বিষয়টা আসলে খুবই কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। লিভিং ইন দ্য ভার্চুয়াল ওয়ার্ল্ড, মানে এই যে আমাদের এখন ভার্চুয়াল জগতে বসবাস করি, অপরচুনিটিস নাকি রিস্ক ফর ইউথ, মানে তোমরা যেহেতু ইউথ, কি ইয়ং জেনারেশন, এই ইউথ মানে কি ইয়ং জেনারেশন, এই ইয়ং জেনারেশনের জন্য এটা কি রিস্ক নাকি সুযোগ, এই বিষয়গুলো লিখতে হবে। দ্য ইম্প্যাক্ট অফ ডিজিটাল সোশ্যালাইজেশন ওয়ান জেনজি, এই যে জেনজির কথা বললাম ভাইয়া, জেনজি শব্দটা কি আমাদের পরিচিত না ভাইয়া বলো? খুবই পরিচিত। তো জেনজি জেনার, দেখো হ্যাঁ। মানে এই যে ডিজিটাল সোশ্যালাইজেশন, মানে সামাজিক, এই যে মানে ডিজিটাল সামাজিকরণ আছে, এই মানে সোশ্যাল মিডিয়ার কথাই বলতে পারি, এটা কী রকমের প্রভাব ফেলছে এই জেনজির উপরে, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এগুলো। দ্য ইলিউশন অফ পারফেকশন অন ডিজিটাল প্ল্যাটফর্ম, মানে এই যে ইলিউশন মানে কি বলো তো ভাইয়া? মোহ, মানে লোভ। অফ বিভ্রম ভ্রম। পারফেকশন মানে কি নিখুঁত হওয়ার জন্য, যে আমাদের ফেসবুকের ছবিগুলো দেই, মানে নিজেকে নিখুঁত হওয়ার জন্য, বা যে কারোর সাথে কারো কম্পেয়ার করি, এই যে বিষয়গুলো, এটা আসলে কতটা ইফেক্ট পড়ে এগুলো নিয়ে লিখবো আমরা। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে এআই, এ থ্রেট অর অ্যান অপরচুনিটি ফর ক্রিয়েটিভিটি, মানে ক্রিয়েটিভিটি মানে কি বলতো? সৃজনশীলতা, তাই না? এটা সৃজনশীলতার জন্য এটা কি সুযোগ তৈরি করছে নতুন নাকি হুমকি? মানে আমরা তো যে কোনো কিছু হইলেই এখন এআইতে চলে যাচ্ছি, নিজে চিন্তা করি না। তাহলে এটার জন্য যদি কেউ পক্ষে যাও তাহলে পক্ষে মতামত দিতে হবে, কেউ যদি বিপক্ষে যাও তাহলে বিপক্ষে মতামত দিতে হবে, তাই না? এগুলো আমি সব সুন্দর করে লিখে দেবো, ক্লিয়ার? তো লিখে দিলে তোমরা এগুলো সুন্দর করে পারবা। এবার দেখো এডুকেশনের কথা যদি বলি, শিক্ষা সাহিত্য থেকে আসে কীরকম এডুকেশন বিয়ন্ড ডিগ্রিজ অর সার্টিফিকেটস, মানে কি আমাদের যে বর্তমান শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষাটা কোথায় আছে যদি বলি আমরা, এই বর্তমান শিক্ষাটা আছে মূলত আমাদের কি এখন পর্যন্ত আমাদের এই যে ডিগ্রি আর সার্টিফিকেটের উপরে কিন্তু উঠতে পারেনি। উঠতে পারছে বলো তো ভাইয়া? এখন পর্যন্ত কিন্তু এই মানে সার্টিফিকেট এবং ডিগ্রির মধ্যে কিন্তু আটকেই আছে, তাই না? এরপর আমি কিন্তু সব লিখে দেবো, এগুলো তোমরা একটু ভালো করে বুঝবা। দ্য রিলিভেন্স অফ রিডিং লিটারেচার ইন ডিজিটাল এজ, এই ডিজিটাল যুগে মানে সাহিত্য পড়া কতটা প্রাসঙ্গিক, ঠিক আছে, এই বিষয়গুলো। তারপর দেখো দ্য রোল অফ এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস ইন স্টুডেন্ট লাইফ, এই টপিকগুলো কোনো বইতে পাইছো ভাই এখন পর্যন্ত পড়ছো? হ্যাঁ, তোমরা এগুলো আমি এখন পরিচিত, পড়া হয়নি। এগুলো কিন্তু পরিচিত, কিন্তু কোনো বইতে পড়ছো এখন পর্যন্ত? পড়নে। না ভাইয়া। আমরা ঢাবির জন্য কিন্তু রিটেন প্রিপারেশন নিছি, ঢাবির রিটেনগুলো আসে কিন্তু টেক্সট বুক থেকে, নয়তো আমাদের অ্যাজ ইউজুয়াল যেই পড়াগুলো পড়ছে ওইগুলো থেকে। কিন্তু এই পড়াগুলো কিন্তু আমাদের জন্য রাবির যে রিটেন পরীক্ষা, সেই পরীক্ষা আসে কিন্তু আমাদের মনস্তাত্ত্বিক চিন্তা ভাবনা থেকে, ক্রিয়েটিভ থেকে সম্পূর্ণ। আর একটা বিষয় বলি, তোমাদের অনেকের চিন্তা ভাইয়া তাহলে আমি কিভাবে এই বিষয়গুলো একটু চিন্তা করার কথা যদি বলি, আচ্ছা একটুখানি আসছে। আচ্ছা, যদি আমি এখন বলি যে ইয়ের কথা বলি, কি বলে কি টিপস দিতে পারো না এখন, জাস্ট তোমরা স্যাররা যে বিষয়টা চাইছে ওই বিষয়টা যদি শুধু টাচ করো তাহলে স্যাররা তোমাকে মার্ক দিবে, কিন্তু ভুলভাল গ্রামার লেখা যাবে না। কিন্তু ভুলভাল কি গ্রামার তোমাদের হবে এখন? কারণ ভাইয়া তো স্ট্রাকচার দিয়ে দিয়েছে, স্ট্রাকচার দিয়ে দিছি না ভাইয়া? তাহলে আমাদের কি গ্রামার ভুল ভাই হবে বলো? ভাই একটা কথা বলতাম। জি ভাইয়া বলো। আপনার ওই যে সাবজেক্ট ভার এগ্রিমেন্ট ওইভাবে ইয়ে যে লিখতে বলছেন, মানে এমটিভি না কি গুলো, ওইগুলো এমটিআর, তো মানে ফার্স্ট এমপি, ক্লাসে পাই নাই। আচ্ছা ওইগুলো আরেকটু একবার একটু টাচ দিলে ভালো হইতো ভাই।
আচ্ছা ঠিক আছে, তাহলে ইউটিউবে এগুলোর দেওয়া পরে আছে কি? এগুলোর পরে আমি দিয়ে দেবো, আর তারপর ওই ক্লাসটাও তুমি দেখো, তাহলে আরও ভালো করে বুঝবা। আমি একটু টাচ দিয়ে দেবো, সমস্যা নেই। ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ ভাইয়া। দ্য রোল অফ এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস ইন আওয়ার স্টুডেন্ট লাইফ, এগুলো লিখবা, পড়বা, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের। শোনো, তোমার মাথায় যখন বাংলা থাকবে তখন কিন্তু তুমি লিখতে পারবা ইংরেজিতে, আর সেই ইংরেজি লেখার যে ধারণাটা বা স্ট্রাকচারটা সেটাই আমি শিখিয়ে দেবো, এবং তোমরা আশা করি পারবা। দ্য ইম্পর্টেন্স অফ ক্রিটিক্যাল থিঙ্কিং ইন দ্য এজ অফ ইনফরমেশন, মানে তথ্যের যুগে গঠনমূলক চিন্তা শক্তির গুরুত্ব। তারপর দেখো দ্য লস্ট ভার্সু, এই যে ইমপ্যাথি মানে কি, সহমর্মিতা, দ্য লস্ট ভার্সু অফ মডার্ন এরা, মানে আধুনিক যুগের সবচেয়ে হারিয়ে যাওয়া একটা বিষয়। তারপর ইউর এক্সপিরিয়েন্স অফ ওভারকামিং এ মেজর ফেলার, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমরা ধরো এই এডমিশন টেস্টে আমরা অনেক ব্যর্থ হয়েছি, তাই না? তাই এইটা আবার তুমি একটা এক্সপিরিয়েন্স দিতে পারো, বা আরও পিছনে একটা এক্সপিরিয়েন্স আছে যারা সেকেন্ড টেমার, তাদের তো এক্সপিরিয়েন্সটা আরও ভালো, তাই না? তো এই বিষয়গুলো লিখবা। তারপর দ্য আর্ট অফ বাউন্সিং ব্যাক ফ্রম ফেইলার, এই দুইটা জিনিস একই, মানে তুমি ব্যর্থতা থেকে কিভাবে তুমি ব্যাক করছো, ঠিক আছে? তারপর দেখো দ্য ভ্যানিশিং প্লেগ্রাউন্ডস এ লস্ট চাইল্ডহুড, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভাইয়া। তোমাদের একটা পুরো আসছে কিন্তু এরকমের যে ওল্ড মেমোরিজ, ঠিক আছে? এইতে ওল্ড মেমোরিজ মানে তো তোমার মনে করো যে চাইল্ডহুডে তোমার কী কী ভালো দিক ছিল ওই বিষয়গুলো। আর এইটাই এখন বিপরীতটা দিছে এই কারণে যে বিপরীত আসতে পারে, বর্তমান যুগে তো আমাদের সোশ্যাল মিডিয়া আসার কারণে আমরা কিন্তু ওই চাইল্ডহুডটা মানে শৈশবকালটা কিন্তু খুবই মিস করি সবাই। যেমন আরবানাইজেশন, মানে নগরায়ন বা শহরায়ন, অ্যান্ড দ্য ডেথ অফ সিম্পল জয়স, মানে আনন্দের মৃত্যু, সাধারণ যে আনন্দ আছে সেগুলোর মৃত্যু। তারপর দেখো ইন্টিগ্রিটি ভার্সেস এক্সপেরিয়েন্স, এগুলো সুন্দর করে দেখবা। তারপর ওমেন অ্যাজ লিডার্স ইন দ্য 21st সেঞ্চুরি ইন বাংলাদেশ, ক্লাইমেট চেঞ্জ, এই একটা কিন্তু আমাদের খুব পরিচিত ওয়ার্ড, কিন্তু এটা লেখছে কি গ্লোবাল ক্রাইসিস অ্যান্ড আওয়ার রেসপন্সিবিলিটি। পরীক্ষা আসলে কিন্তু কীভাবে, এখন তুমি যদি বলবা ক্লাইমেট চেঞ্জ এই যে এটা আমাদের এই করে, ইটস ভেরি হার্মফুল প্রবলেম ইন আওয়ার কান্ট্রি অ্যাজ ওয়েল অ্যাজ ইন দ্য ওয়ার্ল্ড, এগুলো ভাইয়া কোনো লিখলে স্যাররা মনে করবে এগুলো কপি পেস্ট করা, এগুলো লিখবে তোমার চিন্তা থেকে। এই গ্লোবাল ক্রাইসিস এটা কিন্তু বাংলাদেশের না, অ্যান্ড আওয়ার রেসপন্সিবিলিটি, আমাদের দায় দায়িত্ব। এখন তুমি বিষয়টা চাইছি কি দেখো তো, দুইটা জিনিস এখানে কি কারণ চাইছে গ্লোবাল ক্লাইমেট চেঞ্জের, বলো বিষয়টা বুঝো। স্যাররা কি এখানে কারণ চাইছে? না না না। কারণ স্যার, এখন তুমি যদি মুখস্থ করো যে ক্লাইমেট চেঞ্জ ইজ এ ভেরি হার্মফুল প্রবলেম, ভেরি ডেঞ্জারাস প্রবলেম, ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ভাইটাল, ইটিসি, তাহলে স্যাররা বুঝবে যে এটা আসলে ওই যে এইচএসসির সময় মুখস্থ করছে এগুলোই। তোমার এখানে স্যাররা কিন্তু বলে দিচ্ছে যে ক্লাইমেট চেঞ্জ এ গ্লোবাল ক্রাইসিস অ্যান্ড আওয়ার রেসপন্সিবিলিটি, অর্থাৎ এটা যে সংকট, কী কী সংকট তৈরি করছে, বুঝতে পারছো? আর আমাদের রেসপন্সিবিলিটি কী, মানে আমাদের দায় দায়িত্ব কী এখান থেকে উত্তরানোর। তুমি জাস্ট এই দুইটা পয়েন্টকে ফোকাস করবা, কথা বুঝতে পারছো? এবার আসে এটা, এই টেস্টটা যদি আমরা পড়ি ভাইয়া, এখন বলতে পারো ভাইয়া টেস্টে কি হুবহু কমন পড়বে? তোমাদের পরীক্ষা আসবে কটা বলো তো ভাইয়া? দুইটা। আরেকটা বিষয় বলি, এখানে অনেকেই ইংরেজিতেও টিকছো, লতেও টিকছো রিটেনে, ঠিক আছে? তোমাদের পরীক্ষা কিন্তু একটাই হবে। পরীক্ষা কয়টা হবে? একটা। মানে এই যে পরীক্ষাটা 50 মার্কের পরীক্ষা, এই 50 মার্কের পরীক্ষাই কিন্তু তোমাদের লর জন্য এবং ইংরেজির জন্য, দুইটাই। ক্লিয়ার? আচ্ছা, তো এখন দেখো, সাবজেক্ট চয়েস দিব কিভাবে পড়ে? এটা স্যাররাই তোমাকে দিয়ে দেবে, কারণ লয়ের যে রেজাল্টটা দেবে সেটা হলো তোমার ওই যে এমসিকিউ মার্ক আছে না ভাইয়া, এমসিকিউ প্লাস হলো রিটেন, এই দুইটা যুক্ত করবে, ঠিক আছে? আর ইংরেজির যে মার্কটা দেবে সেটা হলো শুধুমাত্র এই রিটেন মার্কের উপরে। ক্লিয়ার? তোমার এমসিকিউতে তুমি একজনে কি 80 পেয়েছো নাকি 65 পেয়েছো না 40, এগুলো দেখবে না এই ইয়ার জন্য, ইংরেজির জন্য। কিন্তু লয়ের জন্য তোমার ওই যে তোমার এমসিকিউ মার্ক, সেই মার্কের সাথে তোমার রিটেন মার্ক যুক্ত করে কম্বাইন্ড মার্ক হিসেবে তোমাকে মেরিট দেবে নতুন। আচ্ছা, তাহলে ভাইয়া লয়ে যদি মনে করেন যে 1500 জন আছে আর ইংলিশের জন্য সিলেক্টেড আছে 1613 জন, তো মনে করেন এই অ্যারাউন্ড 3000-এর মধ্যে থেকে টপ 200 জন সিলেক্ট করবে নেওয়ার জন্য। বলো বলো, এটাই না না এরকম না মানে বিষয়টা। আমি শোনো, বিষয়টা এরকম হতে পারে, বিষয়টা এরকম বলি তোমাকে। সবাই তো যারা ইংরেজিতে ধরো লতে টেকছে, তারা ম্যাক্সিমামই ধরো ইংরেজিতে টেকছে। আবার যারা ইংরেজিতে টেকছে তাদের সবাই টেকে নাই, কিন্তু অল্প কিছু হইলেও তো আবার লতে টেকছে, তাই না? তো তারা, যারা মনে করো রেজাল্ট মেরিটটা দেবে ফার্স্ট থেকে, যারা পাশ করছে, প্রথমত পাস মার্ক তো জানো তোমরা 16 মার্ক, ঠিক আছে? এই পাস করার পরে যারা পাস করছে তাদের সম্পূর্ণ একটা মেরিট লিস্ট দেবে। এখন যে স্টুডেন্ট মনে করো লতে মনে করো ধরো সাপোজ কত পেয়েছে, ওই সরি এমসিকিউতে 60 পেয়েছে, এখন পরবর্তীতে রিটেনেও ধরো 25 পেয়েছে, তাহলে ওর কত হয়েছে ভাইয়া দেখো তো, 60 যোগ 25, তাহলে 85 কত হয়েছে? 85 আচ্ছা, 85 ভাইয়া 85। হ্যাঁ 85, দাঁড়াও একটুখানি আমি একটা ক্লাস লিঙ্ক দিয়ে দিচ্ছি, জাস্ট 1 সেকেন্ড ভাইয়া। আচ্ছা, তো দেখো তাহলে কত হচ্ছে ভাই 85। এখন ধরো এমসিকিউতে একজন পেয়েছে ধরো 70 সাপোজ, এখন ও যদি ধরো মনে করো 20 পেয়েছে, তাহলে ওর মার্ক কত হলো ভাইয়া? 90, ঠিক আছে?
তাহলে 90 তাহলে এই মার্কগুলো ভাইয়া তোমার লয়ের জন্য এইভাবে মার্কটা দেবে। এখন যে ধরো ইংরেজির জন্য আলাদাভাবে তার জন্য আলাদাভাবে মেরিট দেবে, আর লয়ের জন্য আলাদা মেরিট দেবে। এখন তোমাদের কাছে যদি মনে হয় যে ইংরেজিতে আমি থাকবো না, লতে থাকবো, তাহলে তুমি কী করবে? লতে চলে যাবা। কেউ তো ল সারে ইংরেজিতে আসবে না, আসবে? ল পাইলে কেউ ইংরেজিতে আসবে তোমার মনে হয়? না, লতেই থাকবে। কিন্তু ইংরেজিটা টোটালি আলাদাভাবে মেরিট লিস্ট দেবে। তো ওইখানে থেকে তোমার মনে করো, একটু জয়েন করে নিই ধরো। বাকি সাবজেক্টের যে চয়েস লিস্ট, এটা কি লয়ার রিটেনের পদ দিবে সব একসঙ্গে? হ্যাঁ, বাকি সাবজেক্টের যে চয়েস লিস্ট ওটা আগেও দিতে পারে, পরেও দিতে পারে। ক্লিয়ার? আর তোমাদের রিটেনে কি আলাদা পাস করা লাগবে? না না, ওকে আমি বলি তোমাদেরকে, শেষ করি আমি। তোমাদের যে এখন ধরো অনেকে মনে করতে পারো যে ভাই আমি রিটেন পরীক্ষা দিচ্ছি, আমি যদি ফেল করি তাহলে কি আমার এই সব আমসালা সব চলে যাবে? না ভাইয়া, তোমার যে সাধারণ মেরিট আছে, কথাটা বুঝো। এখানে শর্ত হলো ভাইয়া ইংরেজির জন্য আর হলো তোমার লয়ের জন্য, যদি তুমি ল এবং ইংরেজি পাইতে চাও, তোমাকে এই রিটেন পরীক্ষা দিয়ে মার্ক ক্যারি করতে হবে। কিন্তু তোমার যে ধরো সাধারণ মেরিট, তুমি ধরো 1100 হয়েছো কিংবা 1000 হয়েছো কিংবা 500 হয়েছো বা 70তম হয়েছো, ঠিক আছে? তো ওই মার্কটার উপরে ভিত্তি করে তুমি যেটা পাওয়ার মানে সাবজেক্ট পাবা, সেটা কিন্তু আলাদা পাবা। অবশ্যই সাবজেক্ট চয়েস দিও ওই সময়। ক্লিয়ার? আমার কথা বুঝছো এখন? জি ভাই। যে জি তোমার ওটা ভাই। কোনো হাম্পার তো পড়ো না, আবার ভাইয়া এমন না। শুধু ইংলিশ সাবজেক্টটা পাওয়ার জন্য যে আসসালামু আলাইকুম। 1613 জন হচ্ছে সিলেক্টেড হয়েছে, সেই 1613 জনের মধ্যে থেকে আপনার 100 জনের মতো সিলেক্ট করবে ওই 50 মার্কের পরীক্ষাটার জন্য, তাই না? হ্যাঁ, 50 মার্কের পরীক্ষা 100 জন সিলেক্ট করবে না, এভাবে না, মেরিট দেবে ভাইয়া। ওইখানে যে 100 জনই যে মানে ধরো টপ 100 জন যে সাবজেক্টটা পেয়েছে, ব্যাপারটা এমন না। এটা 132 পর্যন্ত চলে যায়, মানে 32, 40, 30। বুঝতে পারছো? দেখা গেল কেমন, আমি বলি তোমাদেরকে। ধরো এখন তোমাদের সামনে কি কি পরীক্ষা আছে? জিএসটির পরীক্ষা আছে না? কথা বুঝো, সামনে জিএসটির পরীক্ষা হ্যাঁ, আছে। হাজী দানেশ জি আছে, ভাই। কুমিল্লা হাজীদান আছে, আছে, জিএসটি কুমিল্লা আছে। আছে, জগন্নাথ আছে, আছে কি না? এখন ধরো একটা স্টুডেন্টের বাসা কুমিল্লা, কুমিল্লা ইউনিভার্সিটিতে ল পেয়েছে, তাহলে ও কী করবে? মনে করবে যে আমার বাড়ির পাশে এবং ল সাবজেক্ট পেয়েছি, ওখান থেকে যাবে। আবার ধরো জগন্নাথে ও একটা ভালো সাবজেক্ট পেয়েছে, ধরো লই পেয়েছে, তাহলে ও কিন্তু ওই সাবজেক্ট, যারা ইংরেজিতে ভালো তারা কিন্তু সব জায়গায় মোটামুটি সাবজেক্ট পায়, ভালো সাবজেক্ট, তাই না? কারণ ভালোরাই তো ওখানে চলে যায় ম্যাক্সিমাম। তো এই জিনিসটা একটু মাথায় রাখবা যে তোমার এই পজিশনটা 1 থেকে 100 জন যাবে, ব্যাপারটা এমন না। এটা ভাই লয়ার 132। জন্য কি 2 শিফটে 80টা করে সিট পড়বে? লয়ের জন্য 2 শিফট থেকে 80 জন করে, হ্যাঁ। 110 জন তোমার ল আর 50 জন ল্যান্ড ল। আচ্ছা, আমরা ওইটা বিষয়ে আরও সুন্দর ডিটেলস আমরা ঠিক আছে আলোচনা ভাই। করবো। আপাতত এখন আমরা ওটা না যাই। তো আশা করি এটা ক্লিয়ার, তোমাদের যে বিষয়টা আমি ধারণা দিতে চেয়েছিলাম সেটা ক্লিয়ার হয়েছে। তো দেখো এখানে যে বিষয়টা বললাম আমি তোমাকে। কত নাম্বার থেকে ল পাওয়া যেতে পারে? কত নাম্বার? আচ্ছা, এটার একটু মিউট করো ভাইয়া। আমার এমসিকিউ 74 আছে, কিন্তু রিটেনে কত পেলে ল আচ্ছা পেতে পারবে, মানে সেট পেতে পারবে? আচ্ছা, থ্যাংক ইউ প্রশ্নটা করার জন্য। একটু মিউট করো ভাইয়া, প্রশ্ন করে একটু মিউট করে দিও, নয়তো কথা রিপিট হয়। আমি একটু বলি তোমাকে। ধরো একজনের এমসিকিউ ফার্স্ট হয়েছে, ধরো 80 পেয়েছে। এখন ও যদি শুধুমাত্র ধরো পাস মার্ক করে, পাস মার্ক, কথাটা বুঝো একটু, ইংরেজি রিটেনে ধরো পাস করছে, তাহলে ওর মার্ক কত হলো ভাইয়া? 96, তাই না? আরেকজন ধরো মার্ক কত ভাইয়া? 60, ও লতে সিলেক্টেড হয়েছে মানে রিটেনে। এখন ও যদি 26 পায়, তাহলে ওর মার্ক কত হবে ভাইয়া? 86। তাহলে এখানে কিন্তু 10 মার্ক ডিফারেন্স হয়ে গেছে, তাই না? তার মানে যাদের মার্ক একটু, এখানে 40 না ভাই, এটা 80, যাদের মার্ক একটু ভালো তারা যদি রিটেন একটু মোটামুটি পাস মার্ক থেকে সামথিং পায়, তাদের জন্য এটা প্লাস পয়েন্ট। কিন্তু যাদের মার্ক একটু ডাউন আছে এমসিকিউতে, তারা চেষ্টা করবা ভাইয়া মানে মিনিমাম 25+ মার্ক তোলার, মিনিমাম। আবার অনেকে যাদের মার্ক আবার ধরো 80, 85, 70, 75, এরা আবার অতিরিক্ত কনফিডেন্স থাকার কারণে আবার এখানে খারাপ করবে, দেখবা। তোমরা সেটা গতবারের ইংরেজি পরীক্ষার রেজাল্টগুলো দেখলেই বুঝতে পারবা যে 40 পেয়ে 46 পেয়ে ফার্স্ট হয়ে গেছে। তাহলে কীভাবে ফার্স্ট হয়েছে? বুঝতে পারছো? একই বিষয়। বাট ভাইয়া ইংলিশের ক্ষেত্রে তো এই কাহিনীটা নাই, তাই না? ইংলিশের ক্ষেত্রে তো আমাকে আর এমসিকিউ এর মার্ক দেখতে হবে। না, এমসিকিউ কিছু দেখতে হবে না। তুমি এমসিকিউতে মানে 100-এ 100 পাইছো না, এমসিকিউতে তুমি ফেল করছো মানে পাস মার্ক করছো 30, ওটার দিকে তাকাইবি না স্যাররা। তুমি এই 40, এই 50-এর ভিতরে তোমার মার্ক কত পাচ্ছ ওইটা সিরিয়াল অনুযায়ী দেখবে। টোটাল মার্ক হলো তোমার, যারা ইংরেজি পেতে চাও তাদের আমি বলবো যে তোমাদের ওটা ছিল প্রিলিমিনারি। কোনটা প্রিলিমিনারি ছিল? ওই যে এমসিকিউটা ছিল ওটা ছিল প্রিলিমিনারি, বিসিএস এর মতো। এখন যেটা হবে এটা হলো তোমার মেইন পরীক্ষা, বুঝছো? ইংরেজির ক্ষেত্রে। আর লয়ের ক্ষেত্রে তোমার ওইটা এবং এইটা দুইটাই গুরুত্বপূর্ণ। আশা করি ক্লিয়ার। ভাই লয়ের ক্ষেত্রে রিটেনে কি আলাদাভাবে পাস করা লাগবে, মানে 26 পাওয়াই লাগবে নাকি? 26 নেবে, 16। ও, 16তে পাস না? জি ভাইয়া। এই মানে রিটেনে পাস না করলে কি কোনো সমস্যা? রিটেনে পাস না করলে তুমি লয়ের জন্য এলিজিবল হবে না। কিন্তু ধরো ওই যে তুমি ধরো 80তম হয়েছো সাপোজ,
জাস্ট ফর এক্সাম্পল, জি ভাই। ধরো তুমি 80তম হয়েছো, এখন তুমি রিটেনে ফেল করছো মানে লয়ের জন্য, তার মানে তুমি ল সাবজেক্টের জন্য এলিজেবল না। বাট এই 80তে তোমার অন্যান্য সাবজেক্ট শুধুমাত্র যে ল এবং হলো ইংরেজি এই দুইটা ব্যতীত বাকি যে সাবজেক্ট আছে, ইকোনমিক্স আছে, আইআর আছে, হিস্ট্রি আছে, বাংলা আছে, আছে না, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন জি আছে, ভাই। পলিটিক্যাল সায়েন্স আছে, ওই সাবজেক্টের জন্য তুমি এলিজেবল, তখন তুমি ওইগুলো মেরিট দেবা। জি জি, শুধুমাত্র এই মানে পাস দুইটাই। করাই লাগবে, 16+ পাওয়াই লাগবে। অবশ্যই পাস না করলে তোমার কি জি দেখে ভাই। মার্ক দেবে? ভাইয়া তো সাধারণ ভাইয়া হচ্ছে মেরিটে ইংলিশ যারা পাইতে চায় তাদের জন্য মোটামুটি 50-এর মধ্যে একটা সেফ জোন কত মার্ক হইতে পারে? সেফ জোন, সেফ জোন 22 প্লাস মাইনাস হলে, একটু প্রশ্ন হার্ড হলে 20ও চলে আসতে পারে, তবে 22 থাকলে আমি মনে করি 22 থেকে 25 যদি থাকো তুমি এটুকু ইনশিওর করতে পারো তুমি কনফার্ম। ঠিক আছে? আর লয়ের তো ভাই আজকে ইংলিশে কি মার্ক পাওয়া খুবই কঠিন, মানে 50-এর মধ্যে 22 পাইলে হয়ে যাবে এমন একটা আমি ব্যাপার। একটা বিষয়টা মনে বলি, হইতেছে যে মার্কই দিবে না। আমি একটা বিষয় তোমাকে আমি একটা, আচ্ছা তোমাদের আমি একটা জিনিস দেখাই, তাহলে তাহলে বুঝতে পারবা কম্প্রিহেনশনটা কোথায়। এটাই তো কম্প্রিহেনশন নাকি? আমি এটা বাংলা তোমাদের অর্থ করে দিছি, তাহলে এখানে কম্প্রিহেনশনটা একটু আমি ছোটো করে দিচ্ছি, তাহলে বুঝতে পারবা বিষয়টা। এখানে আমি এই কম্প্রিহেনশন, এটা কিন্তু তোমাদের আমি মডেল টেস্ট আকারে দিচ্ছি, মানে যেগুলো আসতে পারে ওইভাবে। In our modern society, we have cultivated a narrow definition of what it means to be intellectual. We often equate intelligence solely with the academic credentials, the ability to recreate complex theories to or solve integrated mathematical equations. এখন দেখো এই যে বিষয়গুলো বলছো, দেখো তো কি কি তোমার কাছে মনে হয় খুব একটা ইজি বিষয় আসছে? কম্প্রিহেনশনের কথা বলতেছি, এটা কিন্তু কম্প্রিহেনশন। ওয়ার্ডগুলো দেখো, না ভাই, টপিক তো অবভিয়াসলি হার্ড। একটা টপিকটা কিন্তু আবার ওয়ার্ডগুলো কিন্তু একটু আমাদের যেগুলো আমরা চিনি, যেমন মডার্ন শব্দটা চিনি, সোসাইটি চিনি, কাল্টিভেট ধরো এটাও চিনি, চাষাবাদ করে, ঠিক আছে, এই হিসেবে চিনি আমরা, তাই না? ন্যারো এটাও ধরো চিনি, ডেফিনিশন চিনি, হোয়াট ইট মিনস এইগুলো শব্দ, ইন্টেলেক্ট এটাও চিনি, কিন্তু কিছু কিছু ধরুন ইকুয়েট, তারপর হলো সোললি, ঠিক আছে, তারপর হলো তোমার এই যে ক্রেডেন্টিশিয়ালস, তারপর হলো তোমার অ্যাবিলিটি, এরপর রিসাইট, তারপর এই যে বিষয়গুলো আছে এগুলো কিন্তু অনেকগুলো। এখন তুমি যে ওয়ার্ড না জানো তাহলে সমস্যা। এখানে প্রশ্ন কীরকম হতে পারে দেখো, আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি, আমরা আলোচনা করতেছি ভাই, মেইন আলোচনা যায়নি এখনও, অনেকে এগুলো তোমাদের গুরুত্বপূর্ণ বিষয়। দেখো, হাউ ডাজ দ্য অথর ডিফারেন্সিয়েট বিটুইন সার্টিফাইড প্রফেশনালস অ্যান্ড ট্রুলি এডুকেটেড ইন্ডিভিজুয়ালস। মানে বলছে কি লেখক কীভাবে সনদদারি, আমরা বলি না যে ডিগ্রিদারি বেকার, ডিগ্রিদারি মূর্খ, বলি না এটা বাংলায়, সিম্পল বুঝো। তো এটা হলো ডিগ্রিদারি মানে পেশাজীবী, ঠিক আছে, প্রফেশনালস অ্যান্ড ট্রুলি এডুকেটেড, যারা সত্যিকার অর্থে শিক্ষিত, এদের মধ্যে এই পার্থক্য কীভাবে লেখক পার্থক্য করছেন। তাহলে এটা কীভাবে তুমি পারবা, এইখানে যেটা যদি তুমি পড়লে তুমি বুঝতে পারবা। ক্লিয়ার? এবার প্রশ্ন আরও যদি দেখি আমরা কীরকম প্রশ্ন হয়, দেখো, হোয়াট ইজ দ্য হায়ারেসি অফ নলেজ মেনশনড ইন দ্য প্যাসেজ অ্যান্ড হোয়াট ইজ ইটস ইম্প্যাক্ট। তারপর যদি বলি আমরা, প্রশ্ন হতে পারে কি, হোয়াই ডাজ দ্য অথর বিলিভ দ্য ফর্মাল এডুকেশন সিস্টেম ইজ ফেইলিং। মানে বিষয়টা বলছে কি যে অথর কি কেন বিশ্বাস করে যে আসলে আনুষ্ঠানিক শিক্ষা সিস্টেম একটা ব্যর্থ, ঠিক আছে, ব্যর্থ শিক্ষা ব্যবস্থা। তো এটা তোমাকে ওই আবার তোমার মতো করে দিও না উত্তরটা, ওই প্যাসেজের আকারে এখানে মানে বলছে কি, হোয়াট ডাজ দ্য অথর মানে কি, লেখক, ঠিক আছে, অথর মানে কি লেখক, তো ওই বিষয়ে তুমি চিন্তা করতে হবে। এক্সপ্লেন দ্য মেটাফোর এ ব্রিজ বিটুইন দ্য ক্লাসরুম অ্যান্ড দ্য স্ট্রেট। মানে এই যে একটা বলছে কি মেটাফোর করছে, এটা কিন্তু মেটাফোর মানে একটা কি, আমরা বলি না যে, আচ্ছা বাগধারা পড়ছো না ভাইয়া, তোমরা তোমরা বাগধারা পড়ছো না বাংলায়? জি ভাইয়া পড়ছি। একটা বাগধারা বলো তো। অকাল কুষ্মাণ্ড। অকাল কুষ্মাণ্ড, তাহলে এরকম ধর, অকাল কুষ্মাণ্ড মানে কি বলো? অপদার্থ না, মেবি কি যে ভুলে গেছি। পরীক্ষা দিছো কবে? খুব তো বেশি দিন হয় না, হয়েছে? আচ্ছা শোনো, অকাল কুষ্মাণ্ড মানে অপদার্থ হয়েছে তোমার, আমরা মূর্খ ব্যক্তি বলতে পারি, অকাল মানে অপদার্থ, যাই হোক। তাহলে ওইরকম ধরো, এই ব্রিজ বিটুইন দ্য ক্লাসরুম অ্যান্ড দ্য স্টেট, মানে বলছে কি এই যে ব্রিজ মানে কি বলো তো, সেতু মানে কি বন্ধন, তাই না? সেতু বন্ধন না ভাইয়া? সেতু মানে কি বন্ধন না? দুইটা পার্কে একত্রে যুক্ত করে না, এটা কি বন্ধন না? বিটুইন মধ্যে দ্য ক্লাসরুম অ্যান্ড স্টেট, মানে রাস্তা এবং ক্লাসরুমের মধ্যে যে বন্ধনটা, এটা কীভাবে বোঝানোর চেষ্টা করছে, এটা বোঝানোর মানে এখানে তোমার হলো মানে অথর কীভাবে বোঝানোর চেষ্টা করছে সেটা তোমাকে এক্সপ্লেন করতে হবে, এটা তোমরা প্যাসেজ পড়লে বুঝতে পারবা। এখন এইগুলো কী করবা ভাই, আমরা যারা ম্যাক্সিমাম স্টুডেন্ট ফেল করি, কারণ কি আমরা করি কি, এই জায়গায় কী করি, এই যে হুবাহু এই প্যাসেজ থেকে নিয়ে এই লেখাগুলো আমি একটু দেখাই, এই লেখাগুলো হুবাহু লেখার চেষ্টা করি কি, ধরো এই স্টুডেন্ট হু ক্যান অ্যানালাইজ দ্য সোসাইও ইকোনমিক
ট্রেন্ডস অফ, এইগুলো সুন্দর করে লিখে দিয়ে আসি। স্যাররা কী করে ভাইয়া, তখন এইভাবে সুন্দর করে ক্রস দিয়ে দেয়। বুঝতে পারছো? তো আমাদের এখন আমরা কম্প্রিহেনশন কীভাবে লিখবা সেই বিষয়গুলো নিয়ে আমি প্রথম কথা বলি। এটা একটা কম্প্রিহেনশন, আমরা একটু খাতা নোট করো ভাইয়া সবাই। সাধারণ মেরিটে কততম পজিশন পর্যন্ত সাবজেক্ট পাবে? 2500 প্লাস। বুঝছো? হ্যাঁ ভাইয়া বুঝছি। 2500 প্লাস, এটুকু শিওর থাকো সাবজেক্ট আসবে। তবে সাবজেক্ট আসা তো বিষয় না, অনেকের তো পছন্দ অপছন্দ আছে, তাই না? তাহলে যাই হোক, আমরা কম্প্রিহেনশন কীভাবে লিখবো খাতায় নোট করো ভাইয়া। প্রথমত আমরা রিটেন আসতেছি ভাইয়া, এসেতে আসতেছি, কম্প্রিহেনশনের বিষয়টা আসি। কম্প্রিহেনশন আসবে কোথা থেকে ভাইয়া বলো তো? 1 নম্বর লেখো আনসিন। আনসিন মানে কি? যেগুলো আমরা কখনো পড়ি না বা পড়িনি আগে, ঠিক আছে? এখন এই আনসিন যে কম্প্রিহেনশনটা আসবে, সেই কম্প্রিহেনশনটা লেখার জন্য আমাদের কি কি বিষয় জানতে হবে? প্রথম কি করবো, আমরা সম্পূর্ণ প্যাসেজটা পড়বো নাকি পড়বো না বলো? পড়বো। না, পড়বো না। প্রথম সম্পূর্ণ প্যাসেজটা আমরা পড়বো না। আর কম্প্রিহেনশন আগে লিখবা না এসে আগে লাগবে বলো, কোনটা? এসে এসে গুড। এসে ভাইয়া এসে। খাতা আগে লেখো সুন্দর করে। এসেটা যদি কেউ ভালো করে লেখো 20 প্লাস মার্ক পাবা। তাহলে আগে কি লিখবা? এসে লিখবা। সময় কয় ঘন্টা তোমাদের? 1 ঘন্টা। 1 ঘন্টা। কত পৃষ্ঠা? পৃষ্ঠা পড়বা না মানে কোয়ান্টিটির দিকে তাকাবা না কোয়ালিটির দিকে তাকাবা, কোনটা? কোয়ালিটি। লেখার ভিতরে কি পৃষ্ঠা ভরার চিন্তা করবা নাকি কোয়ালিটি বাড়ানোর চেষ্টা করবা? অবভিয়াসলি কোয়ালিটি। কোয়ালিটি। বিশ্ববিদ্যালয়ের স্যাররা তোমার মানে স্যাররা কি তোমাদের ওই যে স্যারদের কি নির্দেশনা আছে যে স্যার যেভাবে হোক পাশ করে দেওয়ানোর কোনো নির্দেশনা আছে তাদের? নো ভাইয়া। তাহলে তুমি ভুলভাল লিখবা, স্যাররা কি বিরক্ত হবে নাকি বিরক্ত হবে না? অবশ্যই বিরক্ত হবে। তাহলে কি করতে হবে ভাইয়া? কাজ করতে হবে। শোনো, সেটা হলো ভাইয়া, তুমি পেজ তো বুঝো তাই না? পৃষ্ঠা আর হলো পাতা, এর মধ্যে বুঝো পাতা মানে কি? এপি টুপিট মিলিয়ে কয় পৃষ্ঠা হয়? 2 পৃষ্ঠা। একটা পাতায় কয় পৃষ্ঠা থাকে? 2 পৃষ্ঠা। তুমি সর্বোচ্চ 3 পৃষ্ঠা লিখবা, মানে 1.5 পাতা। হাতের লেখা যাদের আবার তালে রাডি এই সাইজের, তারা আবার 3 পৃষ্ঠা যেও না। বুঝতে পারছো? জি ভাইয়া। তোমার ওদের লেখার মান থাকবে কীরকম ভাইয়া? আমি বলি হাতের লেখার উপর ডিপেন্ড করবে। তোমাদের হাতের লেখার সাইজ ধরো, যাদের হাতের লেখার সাইজ এই সাইজের তাদের তো হবে না। তো বিষয়টা হলো তোমাদের হাতের লেখার সাইজ একটু মাজার রাখবা। তাহলে মাজার রাখলে তোমরা 3 পৃষ্ঠা লেখার চেষ্টা করবে। কয় পৃষ্ঠা? 3 পৃষ্ঠা। এখন অনেকে ভাবা ভাইয়া 25 পৃষ্ঠা লেখার জন্য আমরা তো ছোটোবেলায় রচনা লিখে আসছি ভাইয়া, 4-5 পৃষ্ঠা লিখে আসছি, তাতে তো স্যাররা মার্ক দেয় নাই। ভাই আমি আবার বলছি, এটা তোমার পিছনে তুমি কী লিখছো, আমার কথাগুলো ভালো করে বুঝো ভাইয়া। পিছনে কী করছো এটা কোনো ফ্যাক্ট না, ফ্যাক্ট হলো কি তুমি এখানে কী লিখবা। এখানে স্যাররা যেটা চাইছে, ধরো একটা আমি যদি বলি, ধরো এই জিনিসটাই আমরা জানি দেখাই, ধরো এটাই আসলে ক্লাইমেট চেঞ্জ ইজ গ্লোবাল ক্রাইসিস অ্যান্ড আওয়ার রেসপন্সিবিলিটি। তুমি করবা কি ভাইয়া? শোনো, মার্কগুলো কীভাবে দেয় আমি তোমাদেরকে একটু বলে দিই, তাহলে তোমরা বুঝবা। টাইটেল আছে না, টাইটেল বুঝো তোমরা? জি ভাইয়া, শিরোনাম। শিরোনাম। এই বাকিরা কথা বলো না কেন? তোমাদের কি মুখ মানে জড়তা কাজ করতেছে? হ্যাঁ, তো হেজিটেট ফিল করতেছে ভাইয়া। তোমাদের সাথে আমার দেখা হচ্ছে ইনশাল্লাহ, আমার ক্যাম্পাসে তোমাদের সবাইকে আমি চাই। তো দেখো, যেটা বললাম যে শিরোনামটা সুন্দর করে লিখবা। কীরকমের? ধরো এরকম শিরোনামটা লিখবা, লেখা জাস্ট নিচে একটা এরকম দাগ দিয়ে এরকম দেবা, মেয়েরা যে কাজটা করো, এরকম 4-5টা বক্স করো। এটা করবাই না ভাইয়া, কারণ সময়ের খুব মূল্য, এগুলো করবা না। স্যাররা বিরক্ত হয়, কারণ স্যারদের এই বিশ্ববিদ্যালয়ের স্যাররা ম্যাক্সিমাম কি বয়স্ক, তাই না? বুড়া মানুষের কি রসকাশ থাকে? এই কথা বলো, বুড়া মানুষের কি রসকাশ থাকে? না ভাইয়া, না ভাইয়া। রসকস তো বুঝো তাই না, মানে শখ আহ্লাদ যেটাকে বলি আমরা, আহ্লাদ। তো তারা কিন্তু এইসব মানে ঢং ঢং বুঝে না, বুঝছো? ঢং ঢং পছন্দই করে না, তারা টু দ্য পয়েন্টে পছন্দ করে। তুমি এটা লিখবা, লেখা একটা দাগ দেবা সুন্দর করে। অনেকে আবার দেখবা, এরকম স্কেল নিয়ে যাবে, নিয়া সুন্দর করে 1 ডিগ্রির জন্য অ্যাঙ্গেল না হয় এগুলো নিয়ে এইসব আলফল কাজ করবা না। আমাদের কিন্তু বিশ্ববিদ্যালয়ের টিচাররা আমাদেরকে বলে কি, যে স্কেল নিয়ে আসবা তারা কিন্তু বের করে দেবো। বুঝতে পারছো? তারা এগুলো পছন্দ করে না। কী করবা? সুন্দর করে ভালো যে কলম, পুরান কলম নিয়ে আসবা। পুরান বলতে কি, ধরো 2-1 দিন লেখছো ওই টাইপের কলম নিয়ে আসবা, নতুন কলম না। মানে কালি ধরো 3-এর 2 অংশ আছে, এই টাইপের কলম নিয়ে আসবা, ঠিক আছে? আসার পরে সুন্দর করে বসে সুন্দর করে একটা টাইটেল দেবা। টাইটেলটা দেবা কি, পরীক্ষার হলে তো দেওয়াই থাকবে, পরীক্ষা আসছে, ধরো এটা আসছে আর এটা আসছে, তুমি এটা দিয়ে কী করবা? লেখা শুরু করে দেবা। ওমেন অ্যাজ এ লিডার্স ইন দ্য 21st সেঞ্চুরি ইন বাংলাদেশ। শোনো, যদি স্যাররা কোনো বিষয়ে টপিক দেয়, ওই টপিকে নেগেটিভিটির কারণে দিচ্ছে না পজিটিভিটির কারণে দিচ্ছে, বলো আমাকে একটু বলো তো ভাইয়া। পজিটিভিটি। আমি যদি এই পৃথিবীতে মানুষ কি পারফেক্ট? সবাই সবাই কি পারফেক্ট? বলো বলো না answer ভাইয়া। করো। না ভাই।
আমরা অনেক না ভাই অনেক পাকনা আছি বুঝছো, অনেক জানা মানে বুদ্ধ আছি। এরা করে কি ভাইয়া রে, একটু মিউট করো ভাইয়া। এই যে ধরো এআই এর কথাই যদি বলি, এখানে কি লিখছি আমরা একটা, যে এখানে দেখাই আমি তোমাদেরকে একটুখানি ভাইয়া, তাহলে বুঝবে এগুলো কেন বলি ভাইয়া। এই যে অনেক শিখাইলাম, ধরো শেখার পরে কাজ করতে পারবে না। এই দেখো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে এ থ্রেট অর অ্যান অপরচুনিটি, এখানে কিন্তু উল্লেখ করে দিয়েছে একটা হুমকি আর একটা কি সুযোগ। এখন তুমি হুমকিটাও লিখবা, তুমি লিখবা না যেটা হুমকি। আচ্ছা এআই কি শুধু হুমকি হিসেবে ব্যবহার করতে আমরা উপকার আসে না? অনেকে হ্যাঁ ভাই কিন্তু আসে। সারাদিন এআই দিয়ে কাজ করে, কিন্তু লেখার সময় করবে কি ভাইয়া, এআই দিয়ে মনে করো একবারে উল্টে উল্টিয়ে মানে ওর 14 গোষ্ঠী সব মানে সবই খারাপ ওর, মানে লিখে দিয়ে আসবে। কেন তুই ওর উপকার করতেছে না তোর? আর এইটা আসার পসিবিলিটি তোমাদের খুবই বেশি। কেন ভাইয়া জানি না, আল্লাহ তালা যদি কাকতালীয়ভাবে আইসাও পড়তে পারে, আসলে আমাকে তোমরা অবশ্যই অবশ্যই কি করবো ভাইয়া জানি না, কিছু করার দরকার নাই। কারণ এবছর তোমরা চাকাও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে ধরা খাইছো, বুঝতে পারছো? মানে পরীক্ষা হলে তোমাদের পরীক্ষার সময় তো স্যাররা কিন্তু এটা দিয়ে দিতে পারে, ঠিক আছে, যে এটা কি আসলে আমাদের কতটা উপকার আসে, বুঝতে পারছো? তো এটা যদি আসে হ্যাঁ তাহলে থ্রেট ভাইয়া। চাইছে, হুমকিও চাইছে, মানে অপরচুনিটি চাইছে, তোমার কি করবে ভাইয়া, তুমি সুন্দর করে সমালোচনা করবা। মানে সমালোচনা করতে হলে যে এটা আসলে আমাদের চিন্তা শক্তিকে মানে পরিধিটা মানে লুপ্ত করে আনছে, মানে কি বলে ওটাকে, ব্যক্তিকালটা একবারে শর্ট করে আনছে, বুঝছো, ছোট করে আনছে পরিধিটা। আর এটা সুযোগ কী কী ভাই, এটা দিয়ে আমি এখন চাইলে যে কোনো জায়গায় বসে আমি যে কোনো বিষয় সম্পর্কে জানতে পারি, মানে সুন্দর করে লিখবা, টু দ্য পয়েন্টে, ঠিক আছে? হাতের লেখা কাটাছিড়া করবা না। আমি আবার বলছি, মার্ক বেশি পাওয়ার আমি বলছি কি তোমরা 1 পৃষ্ঠা লেখো, তারপরে এই কথাগুলো শোনো, তাহলে তোমাদের মার্ক দেবে স্যাররা। আমি বলছি কি তোমাকে কোটি কোটি পৃষ্ঠা লেখার দরকার নেই ভাইয়া তোমাদের। জাস্ট হাতের লেখা কাটাছেড়ে করবো না, নিশ্চিন্তে। ধরো হাতের লেখা ব্যাকা হোক স্যাকা হোক কতই দরকার নেই, কিন্তু বর্ণগুলো যেন স্পষ্ট বোঝায়, ঠিক আছে? এই যে TION লিখছি, আবার ধরো অনেকে TI এরকম লিখবে। এই যে আধা ঘন্টা পরে জয়েন হইছো ভাইয়া, ক্লাস অন টাইমে জয়েন হলে ভালো, কারণ তোমাদের অনেক কথাবার্তা বলছে, এগুলো ইয়ে হয়ে গেছে। চাইলে এটা রেকর্ড ক্লাসটা করলে তোমার জন্য ভালো হবে, আর নয়তো এখান থেকে করতে পারো, সমস্যা নেই। তো বিষয় হলো কি, তোমরা রিটেন ক্লাসটা যখন মানে রিটেন এসেটা লিখবা, প্রথম কাজটা হবে কি ভাইয়া আমাদের এসেটা লেখা, ঠিক আছে, খাতা পাওয়ার পরপরই। এখন এসেটা লেখার পরে আমরা সুন্দর করে কয় পৃষ্ঠা লিখবো ভাইয়া? 3 পৃষ্ঠা। বেশি লেখার কি দরকার আছে বলো? আমি আবার বলছি না বেশি লেখবাই না ভাইয়া, আমি আবার বলছি বেশি লেখবাই না। 3 পৃষ্ঠা মাত্র। স্যাররা দেখবে আমি যেই বিষয়টা চাইছি ও ওই জায়গায় টাচ করছে কিনা। তোমাদের কোয়ালিফিকেশন কি বলো তো? তোমাদের কোয়ালিফিকেশন এইচএসসি। এই তোমরা কি পাস? এইচএসসি পাস না? এখন একটা ডক্টরেট পিএইচডি করা ব্যক্তি তোমার কাছ থেকে কি মাস্টার পাস করা ব্যক্তির কাছ থেকে যে জিনিস এক্সপেক্ট করে সেই জিনিসটা তোমার কাছে এক্সপেক্ট করবে? আমার কাছে কথা উত্তর দাও। না ভাইয়া, একই না ভুল, ভাইয়া। ধরো একটা বাচ্চা মানুষ, একটা ধরো আমার ছোট ভাই, ও আমার ফোনটা নিয়ে ভেঙে ফেললো, আর আমি ধরো ওই ফোনটাই, আমার বাবার ফোনটা আমি ভেঙে ফেলছি, আমার ছোট ভাই ভেঙে ফেলছে, কে মায়ের বেশি খেবে? হ্যাঁ, মায়ের কে বেশি খেবে? বড়টা খেবে না? ভাই তার মানে হলো ছোটরা জানে স্যাররা যে এইচএসসি মানে পাস করা স্টুডেন্ট, ওরা ওই জায়গায় টাচ করছে কিনা, ওই যে আমি যে বিষয়টা চাইছি ওই বিষয়টা ফোকাস করছে কিনা বা বুঝতে পারছে কিনা, দ্যাট ইজ দ্য মেইন থিং। স্যাররা তোমাকে মার্ক দিয়ে দেবে, ক্লিয়ার? কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই ওই ভুলগুলো করবে না যেটা আমি বলছি। তো দেখো এইগুলো আমি কম্প্রিহেনশনের জিনিসটা বলছি। কম্প্রিহেনশনের প্রথম কাজটা কি ভাইয়া? কম্প্রিহেনশনের প্রথম কাজটা হলো প্রশ্নগুলো দেখবা, লেখো। এসে লেখা। না, প্রথম তো লিখবে এসে। কম্প্রিহেনশন মানে ওই যে প্যাসেজ থেকে, আনসিন প্যাসেজ থেকে আমাদের যে ইয়ে আসবে, প্রশ্নগুলো আসবে। কি করবা ভাইয়া? প্রশ্ন লিখবা, মানে প্রশ্নগুলো দেখবা। যে কটা প্রশ্ন প্রশ্ন আসবে কটা? জি, 5টা প্রশ্ন আসবে। প্যাসেজ পাঁচটা আগে প্রশ্ন, প্রশ্ন করবো। 5টা প্রশ্নে 5 মার্ক, প্রত্যেকটাই 5 মার্ক করে। প্রথম কাজটি হলো তুমি চোখ বুলাবা, প্রশ্ন আসলে কি চাইছে। আমি ধরো এই একটা জিনিস বলো, বাংলাদেশের ইতিহাস যদি বলি, অনেক প্রশ্ন না? কথা বুঝো ভাইয়া, আমার কথা বুঝো। বাংলাদেশের ইতিহাস একবারে প্রাচীন আমল থেকে আধুনিক কাল পর্যন্ত অনেকগুলো পড়া না? এখন তুমি যদি ওইটা মানে না ভাইয়া আমি বাংলাদেশের ইতিহাস পড়বো, তারপর আমি বাংলাদেশের ইতিহাস থেকে কি কি প্রশ্ন আসে সেগুলো দেখবো, এইটা তোমার জন্য সময় সাপেক্ষ, নাকি তোমার স্যাররা কি প্রশ্ন চাইছে ওই জিনিসটা ফোকাস করবা, কোনটা? স্যারেরা যেটা চাইছে সেটাই। সেটা। তার মানে ধরো বাংলাদেশের সংবিধান কবে রচিত হয়েছে, প্রশ্ন তার দেখে তারপর ইতিহাস দেখা। এক্স্যাক্টলি। ধরো প্রশ্ন আসলো বাংলাদেশের সংবিধান কবে রচিত হয়েছে, তার মানে কি তুমি শুধু সংবিধান পড়লেই তো পেয়ে যাচ্ছ? বাংলাদেশের ইতিহাস কি প্রাচীনকালে তো পড়তে হয়েছে তোমার? পড়তে হচ্ছে না। যদি আসে ধরো বাংলাদেশের মুক্তিযুদ্ধের কথা, সাপোজ জাস্ট ফর এক্সাম্পল বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়টা নিয়ে পড়ো শুধু, তাহলে এইখানেও বিষয়টা হলো তুমি শুধু প্রশ্ন দেখবা। প্রশ্ন দেখলে কি করবে ভাইয়া, যে স্যাররা কোন বিষয়কে ফোকাস করছে। এইখানে ধরো আমি জি যদি বলি, ভাইয়া। দেখো, হোয়াট ইজ দ্য হায়ারেসি হায়ারেসি অফ নলেজ মেনশনড ইন দ্য প্যাসেজ অ্যান্ড হোয়াট ইজ ইটস ইম্প্যাক্ট। তার মানে কি প্যাসেজের আমরা বুঝতে পারছি যে স্যাররা কোনটা চাইছে, এই যে লেখাটুকু, মানে এটা কি অর্থ ভাই বলো তো, এটাকে কি বলে? কিওয়ার্ড। কি বলে ভাইয়া? প্রশ্নে কিওয়ার্ড খুঁজবা, কিওয়ার্ড মানে মূল কিওয়ার্ড। শব্দ। এখন এই জায়গায় দেখো কি চাইছে, হায়ারসি অফ নলেজ।
তাহলে এই জিনিসটা তুমি করবো কি, প্যাসেজ যখন পড়বা একবার, এই কোশ্চেন পড়ার পরে প্যাসেজটা যখন পড়বা তখন কিন্তু চোখে পড়ে যাবে যে এইটা, তাহলে এইখানে স্যাররা কি বোঝানোর চেষ্টা করছে ওই জিনিসটা তুমি একটু মডিফাই করে নিজের মতো করে লিখবা। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো আরেকটা প্রশ্ন যদি আমরা দেখি এখানে, হোয়াট ডাজ দ্য অথর বিলিভ দ্য ফর্মাল এডুকেশন সিস্টেম ইজ ফেইলিং। তাহলে দেখো এখানে কিওয়ার্ড যদি বলি, আচ্ছা বলো তো ভাই এখানে কি বিষয়টা চাইছে স্যাররা, মানে প্রশ্নে কি চাইছে বিষয়টা, অন্তত সাধারণভাবে তো বুঝতে পারছো কি বিষয় চাইছে বলো। প্রশ্নটা আরেকবার প্রথাগত বলতে শিক্ষা কিভাবে ব্যর্থ হোয়াই হইতেছে। ডাজ দ্য অথর বিলিভ দ্য ফর্মাল এডুকেশন সিস্টেম ইজ ফেইলিং, ফেইলিং মানে কি, ব্যর্থ হচ্ছে। তাহলে এখানে মানে বোঝাচ্ছে কি যে ফর্মাল মানে আনুষ্ঠানিক শিক্ষা বা আমরা প্রথাগত, একটু মিউট কর ভাইয়া, প্রথাগত যে শিক্ষা সেটা কেন ব্যর্থ হচ্ছে এই বিষয়টা জানেন কেন, তাহলে মূল কিওয়ার্ড কি যে ফর্মাল এডুকেশন সিস্টেম ফেইলিং, ব্যর্থ। তাহলে আমরা কি করবো আবার ওই যে কোশ্চেনটা দেখে পরবর্তীতে আমি কি করবো ওই যে প্যাসেজটা যখন দেখবো ওইখানে প্রথম একটা আবার অনেকে করবা কি ভাইয়া একটা প্রশ্ন করবো আবার একটা খুঁজতে যাবো, এরকম না, 5টা প্রশ্ন পড়বো, পড়ে প্রশ্নে আমরা কিওয়ার্ড খুঁজবো এভাবে। তাহলে এখানে কিওয়ার্ড কি ভাই বলো তো, এই হোয়াই ডাজ এগুলো কি, এইগুলো কি কিওয়ার্ড, এগুলো না, এগুলো প্রশ্নের জন্য আসছে। এখানে কিওয়ার্ড হলো ভাইয়া এই যে বিশ্বাস করে, কি বিশ্বাস করে, ফর্মাল এডুকেশন সিস্টেম ইজ ফেইলিং। এখানে তাহলে কিওয়ার্ড কি, আবার যদি নিচে যাই আমরা, যে এখানে ধরো একটা এই যে এক্সপ্লেন দ্য মেটাফর এ ব্রিজ বিটুইন দ্য ক্লাসরুম অ্যান্ড দ্য স্ট্রেট, তাহলে এইখানে কিওয়ার্ড কি ভাইয়া, এইটুকু কিওয়ার্ড। তাহলে প্রত্যেকটা যখন আমরা প্রশ্ন 5টা পড়বো, 5টা প্রশ্ন পড়তে আমাদের সময় যাবে কতটুকু বলো তো, 2 থেকে 3 মিনিট, এইভাবে বুঝে পারবা, বা 2 মিনিট সর্বোচ্চ। পরে কি করবো আমরা কিওয়ার্ডটাকে আন্ডারলাইন করে রাখবো, খাতায় লিখতেছো ভাইয়া বিষয়গুলো, এগুলো এখন মাথায় থাকবে, পরে ভুলে যাবা। তো লেখার পরে আমরা কী করবো, এইখানে খুঁজতে যাব। তাহলে দেখো এখানে যদি আমরা বলি যে এই ধরো হোয়াই ডাজ দ্য অথর বিলিভ দ্য ফর্মাল এডুকেশন সিস্টেম ইজ ফলোইং, আমরা এখন একটু প্যাসেজটা পড়ি তাহলে, ঠিক আছে? প্যাসেজটা পড়ি, আমি বাংলা অর্থ সহ সব কিছু তোমাদের এই পিডিএফ কিন্তু দিয়ে দেবো, তোমরা যাতে বাংলা অর্থ সহ পড়ে তোমরা প্রশ্নগুলো সলভ করতে পারো, কিন্তু পরীক্ষার সময় কিন্তু বাংলা অর্থ থাকবে না। তাহলে দেখো এখানে এই যে দেখো, দ্য ফেইলিয়ার অফ আওয়ার ফর্মাল এডুকেশন সিস্টেম লাইস, দেখো এটা কিন্তু আমার সম্পূর্ণ পড়তে হয়েছে, আমাকে বলো চোখ পড়ে গেছে না, না ভাইয়া, প্যাসেজটার দিকে তাকানোর সাথে সাথে চোখ পড়ে গেছে না, কি এই যে ফেইলার অফ আওয়ার ফর্মাল এডুকেশন সিস্টেম লাইজ নিহিত ইন ইটস ইনএবিলিটি, অক্ষমতা টু ট্যাপ, একটু মিউট করো, ট্যাপ ইনটু দিস ডাইভার্স ফর্মস অফ ইন্টেলিজেন্স। উই হ্যাভ ক্রিয়েটেড এ হায়ারেসি অফ নলেজ where the academic is inherently considered weighty while the practical is dismissed as trivial। এখন এগুলো ভাইয়া ভোকাবুলারি না জানলে তোমার একটু বুঝতে অসুবিধা হবে, স্বাভাবিক বিষয় তাই না? তাহলে তুমি যদি এখন চিন্তা করো কি একটু তো অন্তত একটা লাইনের ভিতরে যদি মনে করো 10টা ভোকাবুলারি থাকে, তুমি যদি 7-8টা পারো তাহলে কিন্তু বাকি 3টার অর্থ তুমি এমনিতেই পারে যাবা, মানে লিখতে পারবা ভাবার্থ। তোমার কি সম্পূর্ণ আক্ষরিক অর্থ লাগবে? লাগবে না। তুমি এখানে অন্তত যে এটা তো বুঝতে পারো দ্য ফেইলার অফ আওয়ার ফর্মাল এডুকেশন সিস্টেম, মানে আমাদের আধুনিক শিক্ষার বা প্রথাগত শিক্ষার সিস্টেমের যে ব্যর্থতা লাইস নিহত ইন ইটস ইনএবিলিটি, এটার অক্ষমতার মধ্যেই এটা কি নিহত। তারপর কি টু ট্যাপ, আচ্ছা বলো তো এই ট্যাপ ইনটু কি ভাই, অর্থটা কি বলতে পারো কেউ, পরিচিত তো অর্থ থাকার কথা। কনসিডার, ট্যাপ ট্যাপ ট্যাপ, কোথায় পাই ওয়ার্ডটা? ট্যাপ ইনটু দিস ডাইভার্স বলো কি বলতো, বৈচিত্র্য, গুড, ডাইভার্স ফর্মস মানে বৈচিত্র্য গঠন অফ ইন্টেলিজেন্স, মানে ইন্টেলিজেন্স মানে কি বলতো, এটা তো পারার কথা, বুদ্ধিমত্তা। গুড, বুদ্ধিমত্তা। বুদ্ধিমত্তা। তাহলে এই বুদ্ধিমত্তার মানে এটা কি, মানে বলছি কি ভাইয়া, এটার যে ট্যাপ ইনটু মানে এটাকে ট্যাপ ইনটু মানে কি বলতে পারো, ট্যাপ আমরা তো এটা তো বুঝি যে ট্যাপ বলতে আমরা জলের যে কল আছে ওইগুলোকে বুঝাই, ঠিক আছে? কিন্তু আসলে ওইটা বোঝায় না, এখানে বোঝাচ্ছে চালু স্পর্শ। করা নাকি? হ্যাঁ ভাইয়া, প্রয়োগ করা। বুঝিনি কি বলছো, বলো বলো বলো, সমস্যা, আরে ও ভুল। বলছে যে প্রয়োগ করা শোনো, নাকি আমি চ্যাপ্টার বলি মানে? তোমাদের এই যে প্রশ্ন করতে হেজিটেট ফিল করে এইটাই মানে খারাপ লাগে, তোমরা বলবা ভুল হবে বা খারাপ ই হবে, সেটা কি সমস্যা কি, ঠিক আছে? এখানে ট্যাপ ইনটু মানে হলো বিষয়টা বোঝাচ্ছে এখানে তোমার যে স্পর্শ করা বলতে পারো বা নিহিত থাকার বিষয়টা, ডাইভার্স মানে ট্যাপ ইনটু দিস ডাইভার্স মানে এই যে ডাইভার্স মানে কি যে আরে যেটা বললাম আমি মাত্র ভুলে গেলাম, বৈচিত্র্যময় ফর্মস গঠন অফ ইন্টেলিজেন্স মানে বুদ্ধিমত্তার যে বৈচিত্র্যময় গঠনে সেটার মধ্যে কিন্তু নিহিত, কিন্তু আমরা পড়ি কি ভাইয়া
যে ফর্মাল এডুকেশন সিস্টেমটা আমরা ইন্টেলিজেন্সের কারণে পড়ি না, আমরা সার্টিফিকেট বা ওই বিষয়টাকে বুঝাচ্ছি। তো এটা সম্পূর্ণ যখন পড়বা তোমার এটার ভিতরে একটা অন্তত একটা থিম তৈরি হবে, তাই না? সব যে বুঝতে হবে লাইন বাই লাইন, সারা তো তোমাকে লাইন বাই লাইন মুখস্থ করতে বলে নেই বা ওকে বলে কি বলে ট্রান্সলেট করতে বলে নাই। তোমার একটা থিম যখন বুঝবা তখন এটা কাজে লাগবে। এখন এইটা কি তুমি হুবহু লিখে দেবা লাইনে? না, এটা আমরা কিভাবে লিখছি দেখো তো ভাইয়া, এখানে প্রশ্নটা কই, ব্যর্থতার প্রশ্নটা কই, এই যে দেখো এখানে আমি যেটা বললাম যে দ্য সিস্টেম ইজ ফেইলিং। এখানে তুমি একটা সেন্টেন্সটা, এখানে আমি তোমাদের সেন্টেন্স উত্তর দেওয়ার একটা বিষয় বলে দিই, ফরম্যাটটা তোমরা কাজ করবা, অলওয়েজ কাজ করবা এই জিনিসটা যে প্রশ্নের অক্সিলারি ভার্ব আছে না ভাইয়া, এই অক্সিলারি ভার্ব বাহিরে রাইখা এইখান থেকে সাবজেক্ট কোনটা বলো তো ভাইয়া, এখানে সাবজেক্ট কোনটা? এই যে দ্য অথর বিলিভ দ্য ফর্মাল এডুকেশন সিস্টেম ইজ ফেইলিং, এই পর্যন্ত নিয়ে লিখবা। তারপর কি প্রশ্নবোধক চিহ্ন রাখবা? না, লেখবা কি, যেহেতু না হয় ভাইয়া, দিয়া যদি অবশ্যই না। প্রশ্ন করে, এই লিখে রাখো ভাইয়া শর্টকাট, হয় দিয়ে প্রশ্ন করলে কি করবো ভাইয়া, বিকজ আনবা। বিকজ কি আনবা? বিকজ। বিকজ ঠিক আছে, তাহলে কি করবো ভাইয়া, ডব্লিউএস কোশ্চেন, এটা কি প্রশ্নবোধকের জন্য আনছি, তারপর কি অক্সিলারি ভার্ব, এটাও কিন্তু ইন্টিগ্রেটিভের জন্য, বাকিগুলো কি থাকে, সাবজেক্ট থেকে শুরু করবো, সাবজেক্ট থেকে শুরু করে পরবর্তীতে দেখো দ্য অথর বিলিভ দ্য ফর্মাল এডুকেশন সিস্টেম ইজ ফেইলিং, মানে লেখক বিশ্বাস করে ফর্মাল এডুকেশন সিস্টেম ব্যর্থ হচ্ছে। কেন ব্যর্থ হচ্ছে? কারণ, তারপর লাগবে কি, বিকজ। বিকজ দিয়েও শুরু করতে পারো, কিন্তু আমি তোমাদেরকে এখানে আমি নিজের মতো করে দিচ্ছি, এই জন্য আসলে ওইটা লেখিনি, তবে এই থিওরিতে লেখার চেষ্টা করবা। বিকজ তোমরা এখান থেকে এইটুকু বাদ দিয়ে তোমরা এই যে এই যে এই লেখাটুকু নিতে পারো, লিয়া বিকজ ইট অনলি ফোকাসেস অন মেমোরাইজিং অ্যান্ড এক্সাম। তোমার কি মাথায় একটু চিন্তা করো তো ভাইয়া, আমাদের ফর্মাল এডুকেশন যে আনুষ্ঠানিক শিক্ষাটা, এটা যে শিখতেছি, মানে কি তথাকথিত মানে প্রথাগত যে শিক্ষা, এটা কেন ব্যর্থ হচ্ছে? আমরা কি শুধুমাত্র মুখস্থ বিদ্যা এবং হলো লেখা এক্সামের মধ্যে সীমাবদ্ধ কিনা বলো? অবশ্যই আমরা কি সার্টিফিকেট অর্জন ছাড়া কিছু করি বলো? না তোমাদের ভাইয়া। এখানে কারো ভাই বা বোন চাকরির পরীক্ষা দিচ্ছে কেউ? দেখো তো, জিজ্ঞাসা করলে তাহলে বুঝতে পারবা যে তারা যে সাবজেক্টে পড়াশোনা করছে ওই সাবজেক্ট রিলেটেড কি বাংলাদেশে চাকরি আছে? একমাত্র ধরো ডাক্তাররা বইয়ে থেকে পরবর্তীতে বিসিএস দেয়। তো ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যতীত ধরো তুমি চারুকলা নিয়ে পড়বা সাপোজ, এখন চারুকলার জন্য ওরকম সেক্টর কিন্তু নাই যে তোমাকে চারুকলার জন্য, বা তুমি হিস্ট্রি নিয়ে পড়বা বা বাংলা নিয়ে পড়বা যে তোমার বাংলা, যেখানে বাংলা নিয়ে টোটাল বাংলা সেক্টর গঠন করে দেবে, খুবই কম। এখন শিক্ষকতা পেশা আছে কয়েকটা সিট যে বাংলা সাবজেক্টের জন্য নেয় কলেজে, ওইগুলো এছাড়া কিন্তু খুব নাই। তাহলে এই বিষয়গুলো কি ভাইয়া, আমরা কিন্তু নিজেরা বুঝতে পারতেছি যে বাংলাদেশের যে প্রথাগত মানে আমাদের যে সিস্টেম, ওইটা কেন ব্যর্থ হচ্ছে। ইট অনলি মানে কি বই বলো তো, ইট কি বুঝাচ্ছে বই বলো তো? একমাত্র এই যে ইট মানে বুঝাচ্ছে এই সিস্টেম অফ দ্য ফেলিং। সিস্টেম। ফেলিং কি ভাইয়া, এই যে ফর্মাল এডুকেশন সিস্টেম, ঠিক আছে, এটা বোঝাচ্ছে। দ্য ফর্মাল এডুকেশন সিস্টেম বোঝাচ্ছে। হ্যাঁ, তাহলে ইট অনলি মানে কি, শুধুমাত্র। ফোকাসেস অন মানে ফোকাসের সাথে অন বসে, ফোকাস অন মানে কি বলো তো, এই ফোকাস অন আরোপ কি? করা, আরোপিত করা। লক্ষ্য করা। লক্ষ্য করা। ফোকাস অন মানে কি? লক্ষ্য করা। লক্ষ্য করা বা ওইটাকে একবারে কেন্দ্র করে আগানো, ওইটাকে বুঝাচ্ছে। যাই হোক, লক্ষ্য করা। মেমোরাইজিং মানে কি, মুখস্থের উপরে। অ্যান্ড এই যে মেমোরাইজিং, এটার সাথে আইএনজি যুক্ত হয়েছে কেন বলো তো ভাইয়া? কারণ এটা প্রিপজিশন আছে ভাইয়া। পজিশনের পরে প্রিপজিশনের পরে। আরেকটা বিষয় হলো, এটা হলো কি ভাইয়া, ইনফিনিটিভ, জিরান। ইনফিনিট ভার্ব, ঠিক আছে। জিরান পরের বিষয়, ইনফিনিট ভার্ব মাথায় রাখো এটুকু। কারণ তুমি কি এটা 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 গ্রামার আলোচনা না যাই, এটা সবাই জানো, কারণ ইংরেজিতে শিখছো মানে তোমাদের এই বেসিক জিনিস ভালো ধারণা আছে। অ্যান্ড এক্সাম। এখন আমি যদি তোমাদেরকে জিজ্ঞাসা করি ভাইয়া মেমোরাইজিংটা কোন পার্টস অফ স্পিচ, কে বলতে পারবা? নাউন। নাউন। গুড। প্রথমত এটা কিন্তু জিরান্ট, এটা সত্য। তাহলে জিরান কি কোনো পার্টস অফ স্পিচ? এই জিরান কি কোনো পার্টস অফ স্পিচ? না। নাম্বার, নাউন, প্রোনাউন, না ভার্ব, ভাইয়া। অ্যাডজেক্টিভ কোনো পার্টস অফ স্পিচের নামের মধ্যে নাই। জিরান কিন্তু হ্যাঁ নাউনের কাজ করে, কিন্তু পার্টস অফ স্পিচ কি না সেটা বলো। কোনো পার্টস অফ স্পিচ না। এখন এই জন্য এটা ভুল করি আমরা। তারপর দেখো অ্যান্ড, আর একটা বিষয় হলো অ্যান্ড হলো ভাইয়া একটা কনজাংশন। অ্যান্ডের পরে যেটা থাকবে পূর্ব সেটা, অ্যান্ডের পরে কি আগে আছে? সেটা থাকবে। নাউন। তার পূর্বে কি হবে? নাউন। সিম্পল। দুই তিন ভাবে তুমি অ্যান্সার দিতে পারো, এগুলো পরের আলোচনা। ইট ডাজ নট, এখন দেখো পরে কি বলছে, ইট ডাজ নট ভ্যালু। ভ্যালু মানে কি ভাইয়া? মূল্য দেওয়া। দ্য ইন্টেলিজেন্স, এটা কিসে মূল্য দেয় না ভাইয়া? বুদ্ধিমত্তাকে মূল্যায়ন করে না, বুদ্ধিমত্তা। মূল্য দেওয়া বা মূল্যায়ন করা। ভ্যালু মানে কি? মূল্যায়ন করা, ঠিক আছে, বা মূল্য দেওয়া। দ্যাট, যা স্টুডেন্টস ইউজ ইন রিয়েল লাইফ, মানে কি বুঝাচ্ছে বলতে পারো এখন? মানে এটা আসলে ওইটাকে মূল্যায়ন করে না, ওই বুদ্ধিমত্তাকে মূল্যায়ন করে না যেটা আসলে একজন শিক্ষার্থী তার রিয়েল লাইফে, বাস্তবিক লাইফে ব্যবহার করে। আচ্ছা, এইটুকু। এখন বলো তো এই জিনিসটা, এই যে প্রশ্নটা, এই প্যাসেজগুলো যদি এরকম এডুকেশন সিস্টেম নিয়ে যদি আসে, তাহলে প্রশ্ন আসলে তো এই ডাসেরই আসবে, তাই না? প্রশ্ন আসলে তো এই টাইপের আসবে। Yes. আসলে তোমার মাথার কিন্তু জি। একটা সেন্স তৈরি হয়েছে না ভাইয়া, যে প্রশ্ন আমি এখন লিখতে পারি, কী করে লিখতে পারি, তোমার নিজের মতো করে লিখতে পারো যে বাংলাদেশের এডুকেশন সিস্টেমটা কেন ব্যর্থ হচ্ছে, তুমি নিজের ধারণা আছে না? ওকে, জি ভাইয়া।
এখন দেখো আরেকটা দেখো, এটা কিন্তু ইজি অ্যান্সার দিয়েছি, আরেকটা মিড স্ট্যান্ডার্ড লেভেলের অ্যান্সারটা দিয়ে দিয়েছি। অ্যাকর্ডিং টু দ্য অথর, দেখো এই লেখাটার ভিতরে একটা নতুনত্ব আসছে। এটা কি মুখস্থ বিদ্যা? এটা কি লেখা আছে সৃজনশীলতা আছে প্রশ্নে? এখানে। এটা কি তোমার প্রশ্নের উত্তরের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য? অ্যাকর্ডিং টু দ্য অথর, আমরা যখন বলি ধরো আব্বা এটা বলছে, বা তোর আব্বা এটা করতে বলছে, এটা শুনতে কি খুব একটা খারাপ লাগে না? যখন বলবো তোমার আব্বা এই কথাটা বলছে, একটু মিউট রাখো ভাইয়া, যাদের বাসায় একটু কথা বলে একটু মিউট রাখো। তাহলে ভদ্র, এটা কি সারারা বুঝে যায় ছেলেটার ভিতরে ম্যানার আছে বিষয়টা, ঠিক আছে? মিউট করো ভাইয়া, কে শব্দ করে? তাহলে অ্যাকর্ডিং টু দ্য অথর মানে অথর লেখা অনুসারে দ্য ফর্মাল সিস্টেম ফেলস। এখন এটা কিন্তু কী করছে ভাইয়া, প্রেজেন্ট ইনডিফিনিটি নিয়েছে। তোমরা এই জিনিসটা না করলেও চলবে ভাইয়া। এখানে একটা বিষয় বলে দিই, এই যে প্রশ্নটা যেই টেন্সে থাকবে তোমরা সেই টেন্সে লাগবা, ঠিক আছে? এইখানে আমি কিন্তু দিচ্ছি কি ভাইয়া, দেখো এই ইজ ফেলিং এখানে কিন্তু কন্টিনিউয়াস টেন্স, দেখো এটা কিন্তু কন্টিনিউয়াস টেন্স, আবার কিন্তু এইখানে এটা কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সও, কারণ দ্য অথর বিলিভ, বিশ্বাস করে, দ্যাট, এখানে দ্যাটটা উজ্জ্বল আছে, ঠিক আছে? দ্য অথর বিলিভস হবে, এখানে বিলিভস হবে, আর এখানে দ্যাট কনজাংশনটা কি আছে, উজ্জ্বল আছে। দ্যাট যে দ্য ফর্মাল এডুকেশন সিস্টেম। তারপর কী করবো ভাইয়া, তোমরা যেই টেন্সটা বুঝো এখানে, যে দেখবা প্রশ্নে যেই টেন্স আছে ওই টেন্স অনুযায়ী কি লেখার চেষ্টা করবো। দ্য ফর্মাল এডুকেশন সিস্টেম ফেলস বিকজ ইট ইজ প্রায়োরিটিস। প্রায়োরিটিস মানে প্রায়োরিটিস মানে কি বলো তো? অগ্রাধিকার দেওয়া। অগ্রাধিকার দেয়া। দেওয়া, গুরুত্ব দেয়া। ঠিক আছে? ইট, এটা এই প্রায়োরিটিস, এটা এই দেখো প্রায়োরিটি, PRIORITY, এটা হলো নাউন, ঠিক আছে? আর প্রায়োরিটিস, প্রায়োরিটিস এটা Verb। হলো ভার্ব। আর এটার সাথে এস যুক্ত হয়েছে কেন? এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ইট প্রায়োরিটিস রোড লার্নিং। একটু মিউট করো ভাইয়া, যাদের একটু ই করে। রোড লার্নিং মানে কি বলো তো? মূল শিক্ষা। না না, রুট অর্থ কি? মূল, রুট মূল শিক্ষা। রুট অর্থ কি? মূল। রুট লার্নিং আমরা আবৃত্তি শেখা, বোঝো না? আবৃত্তি শেখা, হ্যাঁ হ্যাঁ ভাইয়া। ওইটাকে বোঝাচ্ছি। ওই যে আবৃত্তি, এই মুখস্থ, এই যে আমি এখানে কী ব্যবহার করছি, মেমোরাইজিং, ঠিক আছে? তাহলে এটা স্ট্যান্ডার্ড মানে আমি অর্ড ব্যবহার করছি, যে মেমোরাইজিং মানে কি মুখস্থ বিদ্যা, আর আবৃত্তি বিদ্যা মানে কি একই কথা, ঠিক আছে? তুমি চাইলে এখানে ব্যবহার করতে প্রায়োরিটিস মেমোরাইজিং। অ্যান্ড এখানে এক্সাম দিছি, তাই না? এখানে আমি কী ব্যবহার করছি, ইনস্টেড অফ মানে পরিবর্তে, কিসের পরিবর্তে? রিকগনাইজিং ডাইভার্স ট্যালেন্টস লাইক স্টেট স্মার্ট, ইন্টেলিজেন্স ওর প্র্যাকটিক্যাল নলেজ। কিসের পরিবর্তে বলো তো? একটু মিউট করো ভাই, যে একটু ইয়ে করতেছো। আরে ভাই একটু মিউট করেন না, বুঝলাম না যার তো একটু এত ইয়ে কি আছে, সমস্যা? শোনো, যাদের একটু শব্দ আসতেছে তারা একটু মিউট করে রেখো, প্রশ্ন করার পরে মিউট করে নেবা। তাহলে এই যে স্টেট স্মার্টের কথা বললাম আমি, এই যে দেখো, লাইক স্টেট স্মার্টস, তারপর হলো ইন্টেলিজেন্স অর প্র্যাকটিক্যাল নলেজ মানে বুদ্ধিমত্তা, প্র্যাকটিক্যাল মানে ব্যবহারিক নলেজের পরিবর্তে কী দিচ্ছে তারা? শুধুমাত্র আবৃত্তি শিক্ষার উপরে নজর দিচ্ছে। এখন তুমি জাস্ট শোনো, প্রশ্ন যখন লিখবা ভাইয়া, এই জিনিসগুলো তোমরা এখানে একটু চিন্তা করো, এখানে হয়তো বা লেখা দেওয়া আছে, এগুলো তোমরা যদি প্যাসেজটা পড়ো তাহলে বুঝতে পারবা। এখানে বাংলা জিনিসটা যদি একটু চিন্তা করো, আমাদের আধুনিক সমাজে বুদ্ধিভিত্তিক হওয়ার একটি সংকীর্ণ সংজ্ঞা আমরা তৈরি করেছি। আমরা প্রায়শই বুদ্ধিমত্তাকে কেবল প্রাতিষ্ঠানিক যোগ্যতার সাথে তুলনা করি, যেমন জটিল তত্ত্ব মুখস্থ বলা বা কঠিন গাণিতিক সমাধান করার ক্ষমতা। শিক্ষার এই প্রচলিত ধারাটি মূলত মুখস্থ বিদ্যা বা গতানুগতিক পরীক্ষার উপর গুরুত্ব দেয়, ঠিক আছে? এবং যা বিশ্ববিদ্যালয়গুলোকে কেবল সনদদারি পেশাজীবী তৈরির কারখানায় পরিণত করেছে। তবে এই ব্যবস্থাটি প্রায়শই ক্লাসরুমের বাইরে বিকশিত হওয়া ব্যবহারিক বুদ্ধিমত্তা বা স্টেট স্মার্ট মেধাকে স্বীকৃতি দিতে ব্যর্থ হয়। আমরা হয়তো এমন একজন তরুণকে দেখতে পাই যে শেক্সপিয়ার বুঝতে হিমশিম খায়, কিন্তু যান্ত্রিক ব্যবস্থা বোঝা, সামাজিক স্তরবিন্যাস অনুধাবন করা কিংবা ব্যস্ত বাজারে জটিল ব্যবসা পরিচালনায় অসাধারণ বুদ্ধিভিত্তিক গভীরতা দেখায়। একটু মিউট করো। এখন এই যে বাংলাটুকু পড়ছো, অন্তত এইটুকু এখন একটা সামারি মাথায় তৈরি হয়েছে না ভাইয়া? বলো, এইটুকু বুঝছো, এই প্যারাটা পড়ার পরে একটা মাথায় কি সামারি তৈরি হয়েছে কিনা, যে লেখক কোন বিষয়টাকে প্রাধান্য দিচ্ছে এখানে? যে আমাদের গতানুগতিক শিক্ষা ব্যবস্থাটাকে ফোকাস করছে এখানে। যে আমরা অনেকে কিন্তু আসলে এটা সত্য, যদি আমরা বলি রবীন্দ্রনাথ সম্পর্কে যদি কয়েকটা কথা বলতে বলি, আমরা কি বলবো? যে রবীন্দ্রনাথ ঠাকুর এত সালে জন্মগ্রহণ করছে, এত সালে মারা গেছে, তার এটা কাব্যগ্রন্থ, তার এটা গল্পগ্রন্থ, এর বাইরে কি কিছু বলতে পারবো? আমাকে একটু বলো। কাজী নজরুল সম্পর্কে যদি কথা বলতে বলি, কাজী নজরুল সম্পর্কে কি বলবো? কাজী নজরুল সম্পর্কে ভাই একটু মিউট করো, প্রশ্ন অ্যান্সার দিয়ে মিউট করে নিও। বলবো যে এই বিষয়গুলো, তাহলে এই বিষয়গুলো আমাদের বুঝতে হবে, যে এটা আমরা যখন একটু বাংলা ভালো ভালো ভোকাবুলারি বুঝবো। আমি তোমাদেরকে বলি ভাইয়া একটু ভাইয়া মিউট করে ভাইয়া। কি এটা? একটু ভাই মিউট আপনি রাখো ভাই, ম্যাপ করে দেন ওকে।
নাফিস মাহফুজ একটু ভাই প্রশ্ন করার সময় আনমিউট করবা, এরপরে মিউট করে দেবা, সমস্যা আছে? প্রশ্ন থাকলে আনমিউট করে প্রশ্ন করবা ভাইয়া, সমস্যা নাই, কিন্তু আনমিউট করে থাকলে ওইটা রিপিট হয় অন্যদের কাছে পড়াগুলো। তো দেখো আমি তোমাদেরকে বলবো কি ভাইয়া, আমি যে তোমাদেরকে প্যাসেজগুলো দেবো না, আমার কথা বুঝো, এই 7 তারিখ পর্যন্ত আমার কথাগুলো ফলো করতে পারবে না ভাইয়া তোমরা? 7 তারিখ পর্যন্ত ফলো করো ভাই, এইটা কষ্টটা তো আর কয়েকটা মাস করছো, এই কয়েকটা দিন করো। অবশ্যই অবশ্যই তোমাদেরকে আমি পারবো জাস্ট ভাই, এইটুকু বলবো ভাইয়া, তোমাদের এই ইনশাল্লাহ ভাই। ভোকাবুলারি নিয়ে আমি তোমাদেরকে বলবো কি ভাইয়া, এই যে প্যাসেজ দেবো না এবং তোমাদেরকে যে এই এসেগুলো দেবো, কি দেবো ভাইয়া, এই যে এসেগুলো কোথায়, এসেগুলোকে এখানে দেয়নি, এই যে এসে দিছি একটা, এই যে এসেগুলো বাংলা অর্থ সহ লিখে দেবো, এখানে অর্থগুলো দেখো, এই যে আনপ্রেসিডেন্ট, অভূতপূর্ব, ঠিক আছে, এগুলো সবগুলো। তোমাদের কাজ কি বলো তো, এই লেখো, খাতা লেখো, হোমওয়ার্ক লেখো, তাড়াতাড়ি। হোমওয়ার্কটি কি, এই ক্লাস লিঙ্ক কিন্তু এইটা 10টার দিকে শেষ হয়ে যাবে, আবার আরেকটা ক্লাস লিঙ্ক দেবো আমি, বুঝতে পারছো? গ্রুপে লিঙ্ক দেবো, আবার জয়েন হবা, ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো জি ভাইয়া, যেটা ক্লিয়ার। যেটা বললাম সেটা হলো কি ভাই, কি বলতেছিলাম, হোমওয়ার্ক না, এই যে আমি তোমাদেরকে প্যাসেজ দেবো, এগুলোর পিডিএফ দিবে? অবশ্যই ভাইয়া পিডিএফ দেবো। তোমরা করবে কি, এই জায়গা থেকে যেই ভোকাবুলারিটা বাঁচবে আলাদা একটা খাতা বানাবা এই কয়েকদিনের জন্য, কোনো বই থেকে ভোকাবুলারি পড়ার দরকার নাই। আমি যেই ভোকাবুলারিগুলো বলবো, এই যে বইতে উই হ্যাভ কাল্টিভেটেড এ ন্যারো, ধরো তুমি ন্যারো অর্থ জানো না, তুমি কি করবে কি ভাইয়া, খাতায় ন্যারো লিখবা, NARRO, ন্যারো লেখা কি করবো ভাইয়া, দাগ দিয়া, ন্যারো অর্থ কি ভাইয়া, সংকীর্ণ, সুন্দর করে সংকীর্ণ লিখবা, ঠিক আছে? ধরো যে এখানে ধরো 250 ওয়ার্ড আছে সম্ভবত, 250 ওয়ার্ডের মতো, ঠিক আছে? এই 250 ওয়ার্ডের ভিতরে দেখবো কি তুমি 150 থেকে 180 ওয়ার্ড জানো। আচ্ছা তোমাদের আমি একটা জিনিস দেখো তো, এইখানে এই লাইনটার ভিতরে দেখো তো, এই অর্থ কি তুমি জানবা না? সেন্স অর্থ কি জানো না ভাইয়া? দ্যাট অর্থ কি জানো না? ভ্যালু অর্থ কি জানো না ভাইয়া? বথ অর্থ কি জানো না? দা অর্থ জানি, বুক অর্থ জানি, অ্যান্ড অর্থ জানি, দা অর্থ জানি, এক্সপিরিয়েন্স অর্থ জানি, আনটিল অর্থ জানি, এই জানি না কোনটা, ইনকোয়ারি, ফোস্টারিং, এই দুটো অর্থ নাকি? আমাকে একটু বলো ভাইয়া, এই লাইনটার ভিতরে দুইটা শব্দ পাচ্ছি, এই দুইটা শব্দ কি করবো ভাইয়া, দুইটা শব্দ তুমি খাতায় লিখবা, ভোকাবুলারির জন্য আলাদা। তোমাদের পরীক্ষা কিন্তু ভোকাবুলারি থেকেও প্রশ্ন আসবে, 5টা যে প্রশ্ন আসবে এরকম প্রশ্ন কিন্তু দেয়, আমি দেখাচ্ছি তোমাদেরকে কীরকম প্রশ্ন আসে, একটু দেখাচ্ছি। চালু যাও, এখানে কি আছে? আচ্ছা নাই, আরেকটা এনে দিতেছি, দাঁড়াও। তোমাদের লেখা থাকে যে বোল্ড করে দেবে, বুঝতে পারছো? বোল্ড করে দেয় যে ইতে তোমাদের এই যে প্রশ্নে, তো বোল্ড করে দিলে ওইখানে তোমাদের কি করতে হবে ভাইয়া, ওই বোল্ড করা থেকে তোমাদের প্রশ্ন বের করতে হবে, মানে ভোকাবুলারি বের করতে হবে, ভোকাবুলারি মিনিং, সিনোনিম চাই। ভোকাবুলারি কি রে, দুইটা ডাবল করে ফেললাম নাকি? আচ্ছা যাই হোক, ওটা হয়তো ডাবল হয়ে গেছে, আমি একটু তোমাদেরকে দেখাবো না, মানে মেইনলি তোমাদের আসে যেরকম, ধরো একটা প্যাসেজের ভিতরেই 5টা ভোকাবুলারি, বুঝতে পারছো? 5টা ভোকাবুলারি মানে 5টা ওয়ার্ড এরকম বোল্ড করে দেয়, বোল্ড তো বুঝো তাই না, যে একটু মোটা করে দেয়, ধরো হ্যাভ, আবার এখান থেকে ধরো ডিম, এরকম মোটা করে দেবে। পরীক্ষায় লিখবে যে এই বোল্ড ওয়ার্ডগুলো মানে মিনিং লেখো, মিনিং মানে কি বলো তো, সিনোনিম, মিনিং মানে কি, সিনোনিম, মিনিং কি তুমি উল্টো লিখবা? অর্থ ধরো লেখা। ধরো গুডের মিনিং শেষে তুমি কি লিখবা যে ব্যাড? না, মিনিং মানে না কিন্তু ভাইয়া। সিনোনিম, বুঝতে পারছো? এটা আবার অনেকে এই ভুলে করে, অনেকে যে সিনোনিম লিখে দিয়ে আসছে, না সরি অ্যান্টোনিম লিখে দিয়ে, সিনোনিম ভাইয়া লিখবা, ঠিক আছে? ভাইয়া অনেক সময় টেক্সচুয়াল মিনিং চায়। হ্যাঁ, এটা এই ভালো একটা প্রশ্ন করছে যে টেক্সটে আসলে কি, মানে এই যে প্যাসেজটা আছে, প্যাসেজে আসলে এই ওয়ার্ড দ্বারা কি বোঝাচ্ছে, ঠিক আছে? তবে এইটা বোঝার জন্য কি করবো ভাইয়া, ধরো আমি যদি বলি তোমাকে, এই যে স্কুল আছে না ভাইয়া, স্কুল, SCHW, স্কুল অর্থ কি ভাই বলো তো, সবাই তো জানো এটা, SCHW, বিদ্যালয়। বিদ্যালয়। কিন্তু আরেকটা ওয়ার্ড আছে কি ভাই বলো, শব্দ অর্থ আছে কি বলো তো, মাছের ঝাঁক। এখন কোনটা? আমি যদি বলি অর্থ এরকম সেন্টেন্সটা আসে, যদি দা স্কুল, SCHLL, স্কুল অফ ফিশ, মাছের ঝাঁক ইজ সো অ্যাট্রাকটিভ, ঠিক আছে? আমি আর না লিখি, এখন তোমরা কি লিখবা, অর্থটা যদি আসে কি লিখবা, আল্লাহ মাছের বিদ্যালয় খুবই গুরুত্বপূর্ণ, খুবই মানে কি বলে ওটাকে, আকর্ষণীয়, এটা লিখবা? আকর্ষণীয়। মাছের বিদ্যালয় না না, ভাইয়া, মাছের না ঝাঁক, ভাইয়া,
ঠিক আছে? এই জিনিসটা তাহলে এই যে ভোকাবুলারি এটা একটা ভালো প্রশ্ন করছে। তো টেক্সটে এই যে টেক্সটটা মূল টেক্সটটা আসলে কি মিনিং চাইছে এটা বোঝার জন্য কি করবা ভাইয়া? হয়তোবা তুমি এই অর্থের অর্থ জানো বিদ্যালয় অর্থে, কিন্তু কি করবা তুমি একটু চিন্তা করবা যে আসলে এটা কি বোঝাচ্ছে। মাছের ধরো এই লাইনটা তুমি এই যে দেখো দা বুঝো, অফ বুঝো, ফিশ বুঝো, ইজ বুঝো, সো বুঝো, অ্যাট্রাকটিভ এগুলো তো বুঝো তাই না? শুধুমাত্র এইটা বুঝি না। জি তাহলে এইগুলো যখন বুঝবা তখন চিন্তা করবা যে আসলে মাছের কি বিদ্যালয় হয়? হয় না। তাহলে কোনো একটা হবে যে মাছের জাগ টাগ বা মাছের কি থাকে, মাছের পাল থাকে তাই না? তো এইগুলো একটু চিন্তা করতে হবে এরকমের থাকলে অনেক এক এক অর্ডার তো অনেকগুলো থাকে, তবে এগুলো খুব অড মানে খুব রেয়ার আসে, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে এগুলো আসে। এই যেমন এই যে দিল কমন সেন্স, হোয়াট ডাজ দ্য মিনিং কমন সেন্স ইন দিস টেক্সট। এখন কমন সেন্স মানে কি জি ভাইয়া? আমরা এখন লিখবা জেনারেল নলেজ, এইটা কি লিখবা? না, না। কমন সেন্স এই জিনিসটা আমরা বাংলাদেশে আমরা বলি এই তোর তো কমন সেন্সই নেই। কমন সেন্স নাই কারে বলি? যার কোন সময় কোন কথা ন্যূনতম বলতে হবে, জ্ঞান নাই। হ্যাঁ সময় জ্ঞান নেই, গুড। এই জিনিসটা নাই তাদেরকে দিয়ে বলি তাই না? তাহলে তুমি মিনিংটা কিন্তু ওইটা লিখবা, লিখবে এটা যে কমন সেন্স ইজ দ্য মিনিং অফ, মানে ওটা না লিখে দেখো কমন সেন্স ইজ মিন্ট দ্য পারসন হু হ্যাজ নো টাইম সেন্স, এইটুকু লিখে কল দেবা, দিতাছস? ঠিক আছে? হু হ্যাজ নো টাইম সেন্স, এইটুকু। ক্লাস তো করতাছি, পরে কল দে। ভাইয়া বা মিউট করো যে ভাইয়া। আচ্ছা যাই হোক, আহ, এই শোনো এখন আমাদের আশা করি এই তোমাদের যে বিষয়গুলো আছে, যেটা আমি একটু এই ক্লাসের লিঙ্কটা দেওয়ার আগে আমি একটু বলে দিই তোমাদের কি করতে হবে। এই যে কম্প্রিহেনশন দেবো ভাইয়া, প্রতিদিন আমি তোমাদেরকে 2টা করে কম্প্রিহেনশন দেবো আর 4টা করে এসে দেবো তোমাদের। এই যে পরীক্ষার আগ পর্যন্ত শুধু এইগুলো একটু পড়বা ভাইয়া, এগুলো খুবই সহজ। তো তোমরা এই কম্প্রিহেনশন থেকে প্যাসেজগুলো থেকে, এই যে প্যাসেজগুলো থেকে তোমরা যেই ভোকাবুলারিটা বাঁচবে সুন্দর করে, ধরো মেমোরিজ অর্থ জানো না, এই দোষ অর্থ জানি, ট্রেন্ডস অর্থ কি ভাই বলো তো? ট্রেন্ড এটা তো আমরা সবাই এত ওয়ার্ড আমরা জানি যে ট্রেন্ড ফলো করি আমরা, কি ট্রেন্ড বলি? মানে ঝোঁক। ট্রেন্ড ফলো করা। ট্রেন্ড মানে কি? মনে নাই ভাইয়া। মনে থাকবে কেমনে তোমরা? ঠিক মনে পড়ছে না। মনে থাকবে কেমনে? কারণ আমরা তো ওটা মনে করার চেষ্টা করি না। যাই হোক, ট্রেন্ড অর্থ কি ভাইয়া? প্রবহন হওয়া, মানে এটাকে বলতে পারি আমরা যে ঝোঁকা, কোনো দিকে ঝোঁকা, মানে তাহলে একদিকে। কিছুটা ট্রেন্ড ঠিক ছিল না, বলেছে। একই সাথে ঝুঁকি। অনুসরণ করা। হ্যাঁ, গুড একটা ওয়ার্ড বলছে, অনুসরণ করা বা ফলো করা, এটার সিনোনিম বলতে পারি ফলো। ফলো কি বলে এটাকে? অন্ধভাবে যে আমরা করি না, যে কাউকে ফলো করলে তখন আমরা বলতে ধর্মান্ধ। পারি, হ্যাঁ ব্লাইন্ডলি বলতে পারি, ফলো ব্লাইন্ডলি। ঠিক আছে? তো এই কাজটা কিন্তু করতে হবে ভাইয়া, এই কাজটা না করলে তোমরা কিন্তু পস্তাবা ভাইয়া, কারণ তখন এই কম্প্রিহেনশন বুঝবেই না। এই ভোকাবুলারিগুলো যদি না শেখো, এইভাবেই শিখতে হবে আমাদের। যদি আমরা 25টা থেকে আমরা পড়বো, তাহলে 12 দিনে মনে করো আমরা 24-20 প্লাস আমরা এই প্যাসেজ পড়বো, তাহলে আমরা ওখানে অনেকগুলো ভোকাবুলারি শিখবো। ঠিক আছে? আচ্ছা, আমি ক্লাস লিঙ্ক এটা শেষ হয়ে যাবে, আমি আবার নতুন করে তোমাদের ক্লাস লিঙ্ক দিচ্ছি, তোমরা আবার ওই গ্রুপে ক্লাস লিঙ্ক দিচ্ছি, তখন জয়েন হও। ভাই প্রথম ক্লাসের কি কোনো পিডিএফ দিছিলেন? জি ভাই, প্রথম ক্লাসে পিডিএফ দিয়েছে, যারা পাওনি আমাকে একটু ইনবক্সে বললো, আমি পিডিএফ দিয়ে দেবো। পাই নাই তো ভাই। আর কোনো কি গ্রুপ আছে? মানে তো না না, শুধু হোয়াটসঅ্যাপেই অ্যাড আছে। হোয়াটসঅ্যাপে অ্যাড থাকো, হোয়াটসঅ্যাপে আমি দিয়ে দেবো। হোয়াটসঅ্যাপে দিয়েছি তো, হোয়াটসঅ্যাপে যারা নতুন যুক্ত হয় আগেরগুলো পায় না, মানে আগেরগুলো ও সব নতুন থাকে। তাইলে ভাই ওই প্রথমটার একটু দিয়ে দিন, মানে একটাই তো ক্লাস হয়েছে। জি ভাইয়া। আচ্ছা, ওইটা একটু পিডিএফ দিয়ে দিন। তো আশা করি প্রথম কাজটা বুঝতে পারছো। আমরা এই যে কম্প্রিহেনশনগুলো কি ভাই, আমার কম্প্রিহেনশন ভাই প্র্যাকটিস করতে হবে। আমি তোমাদেরকে যে 20টা কম্প্রিহেনশন পড়াবো, ওই আশা করি ওইগুলোর ভোকাবুলারিগুলো তো তুমি জানো। ভাইয়া দেখো, কম্প্রিহেনশন যদি প্যাসেজের মিনিং না বুঝো, তুমি কি উত্তর দিতে পারবা বলো তো ভাইয়া? এটুকু বুঝো একটু। না ভাই। না ভাই। তাহলে আমাদের মিনিংটা বোঝার জন্য কি করতে হবে ভাইয়া? ওই যে আমি তোমাদেরকে পড়বো, এই কাজটা একটু কমপ্লিট করো ভাইয়া। এই যে আমি নিচে কিন্তু তোমাদের অর্থ দিয়ে দিচ্ছি ভাইয়া, তোমরা করবে কি দেখো, এই জিনিসটা অর্থ তো পড়বা, পরে এই জিনিসগুলো যেটা বাঁচবে, ধরো এখানে ধরো স্টেট স্মার্ট, এই যে এরকম কিছু ওয়ার্ড পাইলে ভাইয়া, এই যে ফ্রেজেল ওয়ার্ডগুলো, এই ফ্রেজেল ওয়ার্ডগুলো পাইলে কি করবো ভাইয়া? কি করবা? এইগুলোই কিন্তু মিনিং লিখে দেয়। রাখবো। এই যে এখানে এই যে দেখো, তোমাদের কি জানি ইনভার্টেড কমা দিয়ে আটকানো, এই ওয়ার্ডগুলোই কিন্তু গুরুত্বপূর্ণ। ঠিক আছে? সার্টিফাইড, এই যে বিষয়গুলো, তাহলে যেটা যেটা প্রয়োজন হবে, এই যে ইন্টেলেকচুয়াল, যেটা যেটা সমস্যা আছে, যেই মানে আমি শুধু এগুলো না, ধরো এই লাইনটার ভিতরে উই অফেন, এই যে একুয়েট ইন্টেলিজেন্স সোললি উইথ দ্য একাডেমিক, তাহলে এখানে আমি বলি তোমাদেরকে ভাইয়া, একটা প্যাসেজে সর্বোচ্চ তুমি 50টা ভোকাবুলারি হয়তো বাঁচতে পারে। তাহলে তুমি যদি 20টা ভোকাবুলারি মানে 20টা প্যাসেজ পড়ো, তাহলে 50 × 20 কত হয় দেখো তো? 1000 ভোকাবুলারি। ভাই তুমি যদি 1000 ভোকাবুলারি জানো, তুমি বিসিএস দিতে যাও ভাইয়া, তোমার কোনো দিনও বাঁচবে না। কথা ক্লিয়ার? রাশের রেজাল্ট কি আবার দিতে পারে? রেজাল্টে নাকি গন্ডগোল হয়েছে এটা। ওগুলো হয় না, ওগুলো ফালতু কথা। গন্ডগোল হয়েছে ওগুলা, কোনো দিন দেবে না ওগুলো। জি ভাই, ইউটিউবে দেখলি এগুলো শুধু।
ওই যে ফালতু কিছু আছে না, পোলাপানগুলোর হাইফার করায়, মানে মানে কি বলবো ভাই, কমন সেন্স থাকা উচিত তো ভাই। ভিউ ব্যবসায়ী ভাই। এরা তো বিভ্রান্ত করে দেয়। মানে একটা জিনিস বুঝো ভাই, তোমরা এই যে আমি একটা বিষয় বলি ভাই, আমাদের কাছে যে জিনিসটা ইজি মনে হয় তোমাদের কাছে কি ওই জিনিসটা ইজি মনে হয়? না ভাইয়া। একটা বিষয় হলো কি, তুমি ভাই হরিণের মাংস খাইছো, এখন হরিণের মাংস স্বাদটা তুমি জানো, এখন তোমার কাছে ওটা মনে হয় যে এরকম, কিন্তু যে খায় না তার ভিতরে একটা মানে আকাঙ্ক্ষা কাজ করে ভাই। ওরা মানে চিন্তা করো, যে স্টুডেন্টটা ধরো টপ করছে, সাপোজ রাবিতে ধরো ও ফার্স্ট হয়েছে, কিংবা ধরো টপ 100-এর ভিতরে, কিংবা ধরো এই যে ল অনুসারে চান্স মানে সিলেক্টেড হয়েছে, তাহলে ও কি ভাইয়া মানে 5 জনের বন্ধু বা 5 জন আত্মীয় স্বজন বাবা মারে বলে নাই মা আমি সিলেক্টেড হয়েছি, এটা খুশির খবর না? বলো বলো তো। এখন যদি অবশ্যই। শুনে রেজাল্ট আবার চেঞ্জ হবে, তাহলে ওর খুশি কি আছে বলো তো ভাইয়া? ওর জন্য তো আরও মানে জাহান্নাম হয়ে গেছে লাইফটা, নিজের মধ্যে মানসিক অবস্থা। এখন ও চিন্তা করতেছে আমি রিটেন প্রিপারেশন নেবো নাকি কি করবো, নাকি ভাই আমি এদেরকে ভাই কি উচিত জানো, এদেরকে উচিত ভাই, পৃথিবীতে শিক্ষিত মূর্খগুলো খুবই ভয়ানক জিনিস, কারণ শিক্ষিত মূর্খরা এমন এমন আকাম করে যা আসলে অন্যান্য মানুষের জন্য হাম্পার। মানে সাধারণ মূর্খরা কিন্তু জানি যে অ্যাজ ইউজুয়াল মানে মূর্খমি বলদামি করে। সবসময় চিন্তা করবা নিজ থেকে। আরেকটা বিষয় হলো, যদি পরিচিত কোনো ভাই থাকে, পরিচিত কোনো বোন থাকে, তাদের সাথে একটু কন্ট্যাক্ট রাখার চেষ্টা করবা, যে কোনো কিছু হয়েছে কিনা, কোনো যে বিশ্ববিদ্যালয় হোক। আরেকটা বিষয় হলো, বিশ্ববিদ্যালয় পরীক্ষার সময় একটু নিজেদের ইগো বা নিজেদের ছোট হওয়ার চেষ্টা করবা, বুঝতে পারছো? কারণ বিশ্ববিদ্যালয়ে বড় ভাইদেরকে কি বলে, আজকে ক্লাস হবে না, আচ্ছা, তো ওইখানে নক দেবা, বুঝতে পারছো? নক দিয়ে তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করবো যে ভাই কী কী কীভাবে, ঠিক আছে? তাহলে ওই ভিউ ব্যবসাগুলো দেখার প্রয়োজন হবে না। তো এখন হ্যাঁ, যে বিষয়টা বলছি আমরা আমরা একটু আশা করি কম্প্রিহেনশনের বিষয়গুলো শেষ করছো। তাহলে প্রথম কাজটা কি ভাইয়া, আমরা কম্প্রিহেনশন লেখার সময় প্রশ্নগুলো দেখব। দ্বিতীয় কাজটা কি ভাইয়া, আমরা ওই যে মূল কম্প্রিহেনশন আছে সেগুলো থেকে আমি যে পিডিএফ দেবো, ওই পিডিএফে দেখো কি ওই যে ভোকাবুলারি, যেই ভোকাবুলারিটা বাসবে, সবার কি সেম ভোকাবুলারিতে সমস্যা বলো তো? বলো তো। না না ভাইয়া। ভাই। ধরো একজন অথর তো জানে, আরেকজন জানে না, একজন সার্টিফিকেট তো জানে, আরেকজন জানে না, তাহলে যার যেটা সমস্যা কি করবা, নোট করবা খাতায়। আমি বলছি ভোকাবুলারি লিখবা, কত ভোকাবুলারি লেখা হবে? 1000 ভোকাবুলারি মিনিমাম লেখা হবে এই কয়েকদিনে। 1000 ভোকাবুলারি তুমি যদি জানো, তোমার চান্স কেউ ঠকাইতে পারবে না, ওইগুলো ইমপ্লিমেন্ট করে তো জায়গা পাবে না তুমি। তুমি বাংলা কয়টা ভোকাবুলারি জানো? এই যে আমরা কথা বলি বাংলা ভাষায়, কয়টা ভোকাবুলারি জানো? কয়টা শব্দে কথা বলি? হাইয়েস্ট 500। তো যাই হোক, এগুলো আশা করি এই দুইটা জিনিস করবা, জাস্ট এটুকু। আচ্ছা, এরপর আমরা এই যে প্যাসেজ তোমাদের কিন্তু অর্থ সহ দিয়ে দিচ্ছি, তোমরা একটু এগুলো দেখবা, যে এখানে যেটা বুঝাইছে যে শ্রেণীকক্ষ এবং রাজপথের মধ্যবর্তী একটি সেতু, রূপকটি ব্যাখ্যা করো। দিস মিন্স, এটা বুঝাচ্ছে, তুমি এখানে দিস মিন্স না লিখে কি লিখতে পারো, দ্য অথর মিন্স, বা দ্য অথর মিন্স দ্যাট, ঠিক আছে, এইভাবে লিখতে পারো। তাহলে এডুকেশন শুড কানেক্ট বুকস উইথ রিয়েল লাইফ। এই যে শ্রেণীকক্ষ এবং রাজপথ, এখন মনে করবা কি, অনেকে মনে করবে কি যে ক্লাসরুমের সাথে রাজপথের রাজনীতি একটা যুক্ত করতে চাইছে স্যারে, মনে হয় মানে অথর লেখক। বিষয়টা কিন্তু মেটাফোর হিসেবে ব্যবহার করছে ভাইয়া, ঠিক আছে? এখানে বোঝাইছে কি যে বইয়ের সাথে লেখা, মানে বইটার সাথে, বই হলো কি শ্রেণীকক্ষ, আর এই যে রিয়েল লাইফকে বোঝাচ্ছে রাজপথ হিসেবে। কবিরা তো একটু এইভাবেই লেখালেখি করে, তাই না? রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স মানে জি ভাইয়া। বুঝছে যে লেখক বোঝানোর চেষ্টা করছে যে শিক্ষা হওয়া উচিত কি, যে বই এবং রিয়েল লাইফের অভিজ্ঞতার সাথে কানেক্ট, মানে যুক্ত হিসেবে, ঠিক আছে? এ স্টুডেন্ট, একজন শিক্ষার্থী, শুড লার্ন, শেখা উচিত, ফরম বথ দ্য ক্লাসরুম অ্যান্ড দ্য ওয়ার্ল্ড আউটসাইড, মানে বুঝেছে ক্লাসরুম থেকে এবং ওয়ার্ল্ড আউটসাইড, মানে বিশ্বের চারপাশ থেকে, মানে আমরা যেটাকে বলতে পারি কি পেপার পত্রিকা আছে না, ওইটার কথা বোঝাচ্ছে, বুঝতে পারছো? তো ওই মানে বাইরের পৃথিবী থেকে এবং হলো কি ক্লাসরুম থেকে, দুইটা থেকেই শেখা উচিত, এটাকে বোঝাচ্ছে। আর এটা যদি স্ট্যান্ডার্ড দেখো, যেটা বললাম, দ্য মেটাফর সাজেস্ট দ্যাট দ্য ট্রু এডুকেশন ইজ নট জাস্ট অ্যাবাউট টেক্সট বুকস। তাহলে একটু জিনিসটা বুঝো, আমরা সবসময় কী লিখবো বলতো ভাইয়া, ভাবার্থ। এইখানে যে স্যার যেটা বুঝাইছে, মানে ধরো একটা স্টুডেন্ট এটাও লেখছে এটাও লেখছে, লেখার ভাবার্থ কি দুইটা ভিন্ন বলো তো, না এক? সেম। সেম না? এক। আমি বললাম বাংলাদেশ একটি জনসংখ্যাবহুল দেশ, আরেকজন লেখলো বাংলাদেশে কম জনসংখ্যা নাই, তাহলে দুইটার মিনিং কি এক না আলাদা? এক। মিনিং এক, সেন্টেন্স আলাদা। মিনিং আমার স্যাররা চাইছে কি ভাই, তুমি কি বুঝছো সেটা বোঝা, মানে কি মিনিং না? তুমি একটা সিম্পল সেন্টেন্স লেখো, কমপ্লেক্স লেখো, দ্যাট ডাজ নট ফ্যাক্ট। ফ্যাক্ট হলো তুমি যে বিষয়টা বুঝতে পারতেছো কিনা। আরেকটা আমি একটু বিষয় বলি, এখানে আমি যে ইজিটা দিছি, আবার অনেকে লাভ দিয়া স্ট্যান্ডার্ড মানে লেখার চেষ্টা করবা। ভাইয়া তুমি এখানে এসএসসি কোয়ালিফিকেশন তোমার, এটা মাথায় রাখার চেষ্টা করবা। তুমি লেখাটা যেন নিজের ভাষায় লেখার চেষ্টা করবা, স্যাররা এটা পছন্দ করে বেশি।
দ্য মেটাফর সাজেস্ট দ্যাট দ্য ট্রু এডুকেশন ইজ নট জাস্ট অ্যাবাউট টেক্সট বুক, ইট শুড লিঙ্ক করতে কি যুক্ত করা। তুমি লিঙ্কের পরিবর্তে কী ব্যবহার করতে পারো? এই যে এখানে কানেক্ট ব্যবহার করছি, অথবা যুক্ত করতে পারো কি বলো তো? কানেক্ট, কী করতে পারো? অ্যাডও ব্যবহার করতে পারো, হবে তো। টাচ তোমাদের ধরো হুবহু ওয়ার্ড মনে নাই, আমরা সিনোনিম ব্যবহার করার চেষ্টা করবো, কাছাকাছি ওয়ার্ড কোনটা আছে, বুঝতে পারছো? জি ভাইয়া। জি ভাইয়া। একটা জিনিস বলে দিই, আচ্ছা ইম্পারেটিভ অর্থ কি কেউ বলতে পারো? 15 কি জানো? অনুজ্ঞাসূচক। এই যে আমরা এইটা জানি, কিন্তু ইম্পারেটিভ অর্থ হলো বাধ্যতামূলক। এটা লিখে রাখো, জি বাধ্যতামূলক। বাধ্যতামূলক মনে পড়ছে। এই জিনিসটা ম্যাক্সিমাম মানে কনফিডেন্সনে ব্যবহৃত হয়, এই ওয়ার্ডটা মানে অব্লিগেটরি, বা আমরা যেটা এর বাইরে কী ব্যবহার করতে পারি, আরও যে ওয়ার্ডগুলো আছে। কম্পালসরি, আচ্ছা একটু বলতে থাকো। কম্পালসরি। স্যার আসসালামু আলাইকুম। অব্লিগেটরি। স্যার আসসালামু আলাইকুম। স্যার আমি স্যার আমি জি স্যার, আমি একটা লাইভ ক্লাস আছি, আমি একটু পরে আপনাকে কল দিই স্যার, যদি কিছু মনে না করেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম স্যার। আমি দুঃখিত, আমার বিশ্ববিদ্যালয়ে স্যার ফোন দিয়েছে, এই জন্য আমি না ধরে পারলাম না আর কি। তো যেটা বললাম, কি বলছিলাম ভাইয়া, যে অব্লিগেটরি আছে, ঠিক আছে, তারপর আরও যে বাধ্যতামূলক অর্থে আরও তো আছে, তাই না? কি কি মনে তো নাই আমার, এখন মনে পড়তেছে না। যাই হোক, তবে ম্যান্ডেটরি কম্পালসরি, রাইট, কম্পালসরি, ম্যান্ডেটরি, রাইট। এটার সিনোনিম অ্যান্টোনিম কী ব্যবহার করা যায় বলো তো? টেম্পোরারি, ঠিক আছে, টেম্পোরারি বা আনস্টেবল, অস্থায়ী, ঠিক আছে। আবার ইম্পারেটিভের এগুলো ভিন্ন বিষয়। অপশনাল। হ্যাঁ, অপশনাল, রাইট, অপশনাল ব্যবহার করা যায়, অল্টারনেটিভ ব্যবহার করা যায়, যেগুলো মানে বিকল্প মানেই তো তোমার সাময়িক থাকে, তাই না? তো যাই হোক, এগুলো আমরা এই অর্থটা আমি লেখা এই জন্য বলছি ভাই, এইগুলো আমরা ওই যে যেটা বললাম না, অনুজ্ঞ সুযোগ, আমরা ওই মিনিং দেওয়ার চেষ্টা করবো, তখন তার মিলবে না। কিন্তু এই অর্থ কি বাধ্যতামূলক অর্থে, ঠিক আছে। আরেকটা বিষয় বলে দিই, ইম্পারেটিভ সেন্টেন্স সবসময় কোন টেন্স হয় বলো তো? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, লিখে রাখো অলওয়েজ, সামনে তো আরও পরীক্ষা প্রেজেন্ট দেওয়া, ইনডিফিনিট। অলওয়েজ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স দেখলে ওটা কোন টেন্সে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এবং ইম্পারেটিভ সেন্টেন্সের পরে যদি কোনো একটা সেন্টেন্স আসে, সেটা কোন টেন্সে লিখবা? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। লিখে রাখো। ক্লিয়ার? হ্যাঁ, বলেন। বুঝতে পারোনি? একটু সমস্যা হয়েছে, আরেকবার আচ্ছা একটু আচ্ছা, রিপিট বলি। করেন। ইম্পারেটিভ সেন্টেন্স সবসময়, ইম্পারেটিভ সেন্টেন্স কোন টেন্স? প্রেজেন্ট প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে এর পরবর্তীতে, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের পরবর্তীতে যদি কোনো একটা সেন্টেন্স আসে, তাহলে ওই সেন্টেন্সটা কোন টেন্সে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কন্টিনিউয়াস। লিখবা, ঠিক আছে। ওকে, ঠিক আছে। ওকে, জি। এটা কেন বলছি ভাই বলতে পারো? তুমি নিজে লেখার চেষ্টা করবা বানাইয়া, তখন তুমি এটা একই কাজে ইমপ্লিমেন্ট লাগবে। করতে পারবা। ওকে। এবং তোমাদের তো পরীক্ষা সামনে দিবা যারা অ্যাডমিশন টেস্টে, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ রাইট ফ্রম ভার্বসের রুলস একটা। আচ্ছা, তো এগুলো তোমরা দেখো, ইটস লিঙ্ক একাডেমিক থিওরিস, আর এখানে ব্যবহার করছি কি বলতো? একাডেমিক বুকস, তাই না? কই ব্যবহার করছি? এই যে বুকস, মানে একাডেমিক বুকস এখানে লেখিনি, বাট বুকস তো বুঝেছি। থিওরি মানে কি? তত্ত্ব। এটা থাকে কোথায়? বইতে তো থাকে। একাডেমিক থিওরিস উইথ দ্য প্র্যাকটিক্যাল অবজারভেশনস। এখানে আমি লিখছি কি ভাইয়া? রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স। তাহলে বলো, প্র্যাকটিক্যাল অবজারভেশন আর রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স দুইটার মধ্যে কি পার্থক্য আছে বলো? না ভাইয়া, একই না তো। ভাই, কি? সিনোনিমাস। এখন তোমরা অনেকে আমাকে কমেন্ট করছে এবং আমাকে ইনবক্সে, ভাইয়া রিটেনের জন্য কোন বই কিনতে পারি? একটা জিনিস চিন্তা করো ভাইয়া, ধরো তোমরা যদি আমি বলতাম ভাইয়া আমার নোটটা পড়ো, আমি এখানে দুইটা কেন মিনিং দিছি জানো? আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি এইটা, যে তোমাদের চিন্তা, আমরা এই জিনিসটা মনে করি যে পরীক্ষা হল থেকে তুই কী লেখছস, আমি তো এইভাবে লেখছি, তাহলে মনে কর কি দুইজনই মনে করে, দুইজনের দুইটা ভিন্নতা হবে, মনে করবো কি আমারটা হয় নাই, আমারটা হয়েছে, ঠিক আছে ভাইয়া? আরেকবার ক্লাস কখন হবে? আচ্ছা রে, জি। এ তো গ্রুপে নাই। আচ্ছা শোনো, তার মানে কি তোমরা করবে কি, এই যে বললাম যে একটা সেন্টেন্সকে আমরা চাইলে 3 থেকে 4 ভাবে লিখতে পারি। মেইন কাজটা কি ভাইয়া? আমরা কখনোই আক্ষরিক মিনিং দেওয়ার চেষ্টা করবো না। কি করবো না ভাইয়া? আক্ষরিক মিনিং। এই যে ধরো আমি যদি তোমাদেরকে এই মুছতে যাই, আমি কি করছি, এই বিষয়গুলো ভালো করে বুঝো ভাইয়া। আমি যে কথাগুলো বলতেছি বক করতেছি, একটু বুঝো ভাইয়া প্লিজ। এই যে বললাম আমরা, ধরো এখানে কি বলছি? অভিজ্ঞতা ইংরেজি কি ভাইয়া? এক্সপিরিয়েন্স অর্থ তো ভালো করে জানি, তাই না? এক্সপেরিয়েন্স, রাইট। এখন ধরো এক্সপিরিয়েন্স অর্থটা মনে নাই তোমার, বাস্তব অর্থ কি ভাইয়া? রিয়েল, তাই না? রিয়াল। এখন রিয়েল মনে নেই তোমার, তুমি এই প্র্যাকটিক্যাল অবজারভেশন দিয়ে দাও। ফ্যাক্ট। প্র্যাকটিক্যাল ফ্যাক্ট, প্র্যাকটিক্যাল ম্যাটার, রিয়েল এক্সপিরিয়েন্স,
বা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, মানে বিষয়টা কি রিয়েল অবজারভেশন। একই তো মিনিং দিচ্ছে, তোমার ভাবার্থ দিয়ে দেবা জাস্ট, যেটা বোঝাচ্ছে। আমি যদি বলি এই তুমি কোথায় যাচ্ছ, আমি ঢাকা যাচ্ছি, এইটুকু না বলে যদি শুধু ঢাকা বলি, তাতে কি স্যাররা যে প্রশ্ন করে সে বুঝবে না? কোথায় যাচ্ছ? ঢাকা। অবশ্যই ভাইয়া। ঢাকা। তাহলে স্যাররা যেটা চাইছে সেটা তুমি টাচ করতে পারছো না, টাচ করতে পারছো কিনা সেটা ফ্যাক্ট এখানে। এই হলো বিষয়। তো এই হলো প্র্যাকটিক্যাল অবজারভেশন, মেকিং এ স্টুডেন্ট ইউজফুল ইন দ্য রিয়েল লাইফ, রিয়েল ওয়ার্ল্ড। বুঝতে পারছো? এই হলো বিষয়, মানে মেকিং এ স্টুডেন্ট ইউজফুল মানে কি করা, একজন স্টুডেন্টকে উপকারী করা বা তৈরি করা কি হিসেবে, মানে ইউজফুল হিসেবে, মানে উপকারী কি, যেটা মানে ব্যবহার করতে পারে এই স্টুডেন্টকে একটা, মানে কর্মক্ষম, মানে যেটাকে বলতে পারি আমরা বাস্তব অর্থে, যেটাকে বলি আমরা কি, যে কার্যকর একটা স্টুডেন্ট হিসেবে তৈরি করতে পারে, কার্যকর ব্যক্তি হিসেবে ইন দ্য ওয়ার্ল্ড, রিয়েল ওয়ার্ল্ড, মানে বাস্তব ওয়ার্ল্ডে। এই হলো বিষয়। এগুলো নিয়ে আমি আর কথা বলতে চাচ্ছি না, তোমরা একটু প্রশ্নগুলো যে তোমাদের মতো করে লেখার চেষ্টা করবা, বানান ভুল হোক, কোনো ভোকাবুলারি বাজবে, লেখার চেষ্টা করবা, নিজেরা লেখার চেষ্টা করবা, ভিন্নতা আসুক, ভিন্নতা আসলেই স্যাররা বুঝবে যে স্যার এই পোলাপানগুলো নিজে লেখার চেষ্টা করছে। বুঝছো? এই আর কি। ওই সময় স্যাররা একটু বেশি জি মার্ক ভাইয়া। দেয় ওদেরকে। তোমরা যদি মনে করো মুখস্থ পড়ে এলাম ওইগুলো মার্ক দেবো, ওগুলো মার্কই দেয় না স্যাররা, ধরেই না। এখন আসি আমরা এসে হিসাবে, আমরা কম্প্রিহেনশন যেটা বলছি, এই কম্প্রিহেনশন আমরা তোমাকে আমি পাঠিয়ে দেবো ভাইয়া তোমাদেরকে, তোমরা করবে কি ওই যে বললাম যেটা, ওইটা কাজ করবা। এখন আসি আমাদের কি জানি, এসে। এসেতে এখন যে বিষয়টা বলছিল, যারা প্রথম ক্লাসটা করেন, আমি একটু টাচ দিয়ে যাই এখানে, যে ইংরেজি সেন্টেন্স বা বাংলা সেন্টেন্সকে যখন আমরা ইংরেজিতে রূপান্তর করবো, তখন প্রথম কাজটা কি বলে বলতো ভাইয়া? বাংলা বাক্য থেকে সাবজেক্ট ভার্ব ক্রিয়া নির্ণয় করা, বা এই ভালো করে বুঝো, বাংলা বাক্য থেকে ক্রিয়া নির্ণয় করা, ক্রিয়া নির্ণয় করার পর সাবজেক্ট বের করার চেষ্টা করবো। কি বের করার চেষ্টা করবো? সাবজেক্ট। এই ক্রিয়াকে কে দিয়ে প্রশ্ন করব, অথবা কারা দিয়ে প্রশ্ন করব, কে বা কারা দিয়ে প্রশ্ন করে যে উত্তর হবে সেটাই সাবজেক্ট। তারপর শুরুতে কি লিখবো? ইংরেজি সেন্টেন্সে সাবজেক্টটা লিখে দেবো। তারপর কি ভাইয়া? ক্রিয়াটা লিখবো, যে মূল ক্রিয়াটা পাইছি, এই মূল ক্রিয়াটা লিখবো। ঠিক আছে? এরপর কি লিখবো? এখন বলতো ভাইয়া গতকালকে যে ক্লাসে যেটা বলছি, এখানে অ্যাডভার্ব বা ফ্রিকোয়েন্সি আছে, ঠিক আছে? তো ওইটা খুবই কম ব্যবহৃত হয়। বলছিলাম, জি ভাইয়া। বলছি যে ওইটাই বলছিলাম কালকে। জি জি, ওটা খুব কম ব্যবহৃত, ওটা আমরা যারা গত ক্লাসটা করেন একটু করে নিও, তাহলে ওইটা বুঝে দেবা। মূলত এই স্ট্রাকচারটাই বেশি ব্যবহৃত হয় আমাদের রিয়েল লাইফে। এরপর কি ভাইয়া? অবজেক্ট বসাবা। যদি অবজেক্ট বসানোর জন্য আমরা কীভাবে করবো? ওই ক্রিয়াকে, সব প্রশ্ন করবো ক্রিয়াকে কি বা কাকে দিয়া, কি দিয়ে ভাইয়া? কি বা কাকে দিয়া। যদি প্রশ্ন পাও, উত্তর পাও, মানে প্রশ্ন করবা কি বা কাকে দিয়ে, যদি উত্তর পাও তাহলে বসাবা। এখন কোনটা আগে বসাবা? অবজেক্ট দুই প্রকার, কাকে দিয়ে প্রশ্ন করে যেই উত্তরটা পাবা সেটা আগে বসাবা, কি দিয়ে প্রশ্ন করে উত্তর যেটা পাবা সেটা পরে বসাবা। ক্লিয়ার? এটার বিকল্প আছে, তবে এখন বিকল্প শেখার দরকার নেই, মূলটাই শেখো। কি বলছি ভাইয়া? কাকে দিয়ে মানে ব্যক্তিবাচকটা আগে বসাবা, কাকে দিয়ে প্রশ্ন করলে ব্যক্তিবাচক অবজেক্ট পাবো, কি দিয়ে প্রশ্ন করলে বস্তুবাচক অবজেক্ট। এরপর কি ভাইয়া? এমপিটিআর। এম মানে হলো কিভাবে, হাউ দিয়ে প্রশ্ন করবা, হাউ মানে কিভাবে, ভার্বকে প্রশ্ন করবা হাউ দিয়া। তারপর যদি উত্তর পাও সেটা বসাবা। এরপর কি? প্লেস, কোথায় দিয়ে প্রশ্ন করবা। এরপর যদি টাইম, কখন দিয়ে প্রশ্ন করবা। এরপর রিজন, কেন দিয়ে প্রশ্ন করবা। এটা দিয়ে হোয়াই দিয়ে প্রশ্ন করবা, এটা হোয়েন দিয়ে প্রশ্ন করবা, এটা হোয়ার দিয়ে প্রশ্ন করবা। তাহলে এমপিটিআর, ম্যানার, প্লেস, টাইম, রিজন। ওকে? আচ্ছা ওকে। জি ভাইয়া। যেটা বললাম, দেখো পরবর্তীতে আমরা দেখি, দ্য স্টুডেন্ট লেড মাস আফরাইজিং, গণ অভ্যুত্থান মানে শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত গণ অভ্যুত্থান, এ টার্নিং পয়েন্ট ইন বাংলাদেশ হিস্ট্রি, বাংলাদেশের ইতিহাস একটি কি টার্নিং পয়েন্ট। এটা কেন গুরুত্বপূর্ণ বলতে পারো কেউ? রিসেন্ট হয়েছে এই জন্য, নাকি এই গণ অভ্যুত্থানে তোমাদের অংশগ্রহণ ছিল এই জন্য? এই অ্যান্সার মি। আমাদের অংশগ্রহণ ছিল তো, তাই। তাহলে তোমাদের একটা অংশগ্রহণ ছিল, দ্যাটস কি তোমাদের একটা এক্সপিরিয়েন্স আছে কিনা বলো? হ্যাঁ ভাইয়া। এখন এক্সপিরিয়েন্স কি সবার সেম হবে? না না। না এই জন্যই এটা গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, ঠিক আছে? যে তোমরা যে ভর্তি হতে তোমরা যে এটা দেবা, তোমাদের আসলে ধারণা কি এই যে গণঅভ্যুত্থানটা নিয়ে, এবং গণঅভ্যুত্থান থেকে আসার পসিবিলিটিও আছে। আমি এটুকু বিশ্বাস করি যে 90% শিওর আসতে পারে গণঅভ্যুত্থান থেকে, বিশেষ করে এই যে তোমাদের এক্সপিরিয়েন্স থেকে। এটা আসবে না যে জুলাই রেভলিউশনারি, এটা আসবে না ভাইয়া হুবহু। অনেকে দেখবা এই পড়ার জন্য, মানে পরীক্ষা দেওয়ার জন্য যাই দেখো মুখস্থ করতেছে যে জুলাই রিভলিউশনারি, জুলাই গণঅভ্যুত্থান, জুলাই গণঅভ্যুত্থান একটা অনেক বড় গণঅভ্যুত্থান ছিল, এটা আমাদের অনেক মানুষ মারা গেছে, সে মানে শেখ হাসিনা পালাই গেছে। এগুলো কি তোমার কাছে চাইছে? বলো তো। স্যাররা কিন্তু এগুলো চাইবে না জি ভাইয়া। ভাইয়া। স্যাররা ভাইয়া। চাইবে কি এইখানে এই বিষয়টা চাইবে। যাই হোক, তো
যেটা বুঝাইলাম সেটা হলো কি ভাইয়া, এগুলো আমাদের লিখতে হবে। আমি যেগুলো বুঝে দিচ্ছি এই কারণেই তোমাদেরকে আমি পড়াচ্ছি ভাইয়া। দা দেখো, প্রথম আমরা কি করবো, বাংলাটা নেবো। বাংলাটা নেবো কেন? বাংলাটা আমরা ইংরেজিতে করতে পারবো। আমি একটা জিনিস বলি তোমাদেরকে, দেখো তো এই লাইনটা একটু পড়ি আমরা। দেখো তো 2024, এটার ইংরেজি কি ভাইয়া? 2024, এটা কি জানি? আমার সাথে অ্যান্সার দাও। হ্যাঁ ভাইয়া। সাল ইংরেজি কি? জি ভাইয়া। সাল ইংরেজি কি? আমার সাথে কথা বলো ভাইয়া, প্রাইমারি স্কুলের মতো কথা বলো। ইয়ার ইয়ার জুলাই ইংরেজি কি? জুলাই। জুলাই জুলাই। স্টুডেন্ট ইংরেজি কি? দা ইংরেজি কি? সরি, ওটা চলে যাচ্ছে। জুলাই ইংরেজি। ও ইংরেজি কি? এন্ড and অগাস্ট as ইংরেজি oil কি? is auto হয় অগাস্ট। অগাস্ট মাস ইংরেজি কি? মান্থ মান্থ। মান বাংলাদেশ ইংরেজি কি? বাংলাদেশ বাংলাদেশ। এক ইংরেজি কি? ওয়ান। ওয়ান। এ এ, ঠিক আছে। অভূতপূর্ব ইংরেজি হ্যাঁ। ধরো আমরা জানি না, সাপোজ কথা বলি। এক্সট্রাঅর্ডিনারি। outstanding হ্যাঁ, এই যে সুন্দর দেখো একটা জিনিস বলি, একটু মিউট করো ভাইয়া, একটু মিউট করো, সবাই একটু মিউট করো। অভূতপূর্ব ইংরেজি একজন বললো আউটস্ট্যান্ডিং, খেয়াল করো। এটা কিন্তু যদিও যথাযথ মিনিং না, কথাটা বুঝো, কিন্তু অসাধারণ। লেখলে কি তোমার কি ভুল হবে ভাইয়া? তুমি ধরো মিনিংটা জানো না, মানে সঠিক মিনিং। অভূতপূর্ব মানে কি, যেটা আসলে কমন না, আনকমনও বলতে পারো, কথাটা বুঝো। এক্সট্রাঅর্ডিনারি। এক্সট্রাঅর্ডিনারি খুবই সুন্দর একটা ওয়ার্ড বলছো, আবার এক্সট্রাঅর্ডিনারি হবে একটা সুন্দর ওয়ার্ড। তাহলে এখন তোমার যে সম্পূর্ণ আক্ষরিক অর্থে লেখা লাগবে, তাহলে এটা কি হবে? মানে মিনিংটা মিষ্টিটা বুঝো। আমি করছি কি, ভাবার্থ লেখার চেষ্টা করবো সবসময়। কী অর্থ? ভাবার্থ। ভাই আমি ক্লাস নেওয়ার সময় মানুষের এত কল আসে, ভাবার্থ লেখার চেষ্টা করবা, ঠিক আছে? এটা কেন তো বেশি কেন ভাই, কি বলবো? একটু দাঁড়াও ভাইয়া। আচ্ছা, যেটা বললাম আমি, অভূতপূর্ব। ও ইংরেজি কি ভাই বলো তো? অ্যান্ড, তাই And. না? রক্ত And. স্নাত, এটা ইংরেজি দেখি তো কেউ পারো কিনা? bloody ব্লাড। ব্লাডি, ভালো কথা। তাহলে এটা অর্থ জানছি। ছাত্র জনতার গণ অভ্যুত্থান, গণ অভ্যুত্থান ইংরেজি কি ভাইয়া? এই যেখানে দিয়ে দিয়েছে যে মাস আফরাইজিং, গণ অভ্যুত্থান। তারপর দেখো প্রত্যক্ষ ইংরেজি কি ভাই বলো তো? প্রত্যক্ষ করেছে। প্রত্যক্ষ করেছে মানে কি? ডাইরেক্ট দেখছি। ডিরেক্ট। হতে পারে। এখন দেখো ভাইয়া, Witness. প্রত্যক্ষ করা মানে কি? দেখো তো, Directly. এটা চিন্তা। প্রত্যক্ষ করা ইংরেজি হলো উইটনেস, মানে সাক্ষ্য করা, প্রত্যক্ষ করা, ঠিক আছে? উইটনেস, কথাটা বুঝো। এখন তুমি এটা জান না, যদি আমি স বলি, স মানে সি থেকে সি মানে কি? দেখা না, তাহলে যে দেখছে সেই তো প্রত্যক্ষ করছে। আমি এটাও জানলাম না, যদি এক্সপিরিয়েন্স করি, ভাইয়া একটু মিউট করো আল্লাহ। কার এক্সপিরিয়েন্স যদি বলি, এক্সপিরিয়েন্স মানে কি? আল্লাহ। মিউট করো। ভাই রে, কান আমার ফাইটে গেছে রে টোটাল। তো দেখো এই যে আমি তোমাদের এটা কেন বলতেছি ভাই, তোমাদেরকে চাইলে তো আমি পিডিএফটা দিয়ে দিতে পারতাম, বোঝানোর কিছু দরকার ছিল? বোঝানোর দরকার আছে ভাইয়া। এই জিনিসটা বুঝেছি যে প্রত্যক্ষ করেছে, আমার এটা হুয়াও মনে নাই। আমরা এটা কি লিখতে পারি? সি লিখতে পারি। এই বলো, সি লিখতে পারি, অস লিখতে পারি, লিখতে পারি। তারপর হ্যাঁ ভাইয়া লিখতে পারে। এক্সপিরিয়েন্সও লিখতে পারি, তাই না? অবজার্ভ লিখতে পারি, অবজারভেশন। পারি কিনা? আচ্ছা, তাহলে হ্যাঁ ভাইয়া। এইটুকু এখন দেখো, তাহলে আমি সবগুলোর অর্থ জানি। এখন কোনটা আগে বসবে, কোনটা পরে বসবে, এটাই তো সমস্যা থাকার কথা ছিল, এটাই তো সমস্যা নাকি? তাহলে এই জি ভাইয়া। সমস্যাটা সমাধানের জন্যই কি আমার এই স্ট্রাকচারটা। তাহলে আমরা একটু প্রশ্ন করি ভাইয়া, ভার্ব কোনটা ভাইয়া? প্রথম কাজটা কি? ভার্ব ভার্ব খুঁজে খুঁজে। বের করা তাহলে ভার্ব খুঁজে কি? বের করা। প্রত্যক্ষ করেছে। কে প্রত্যক্ষ করেছে? বাংলাদেশ বাংলাদেশ। গুড, থ্যাংক ইউ, অনেক অনেক থ্যাংক ইউ তোমাদেরকে। কে দিয়ে প্রশ্ন করো, কে প্রত্যক্ষ করেছে? বাংলাদেশ। বাংলাদেশ। এই বাংলাদেশ বলতে বাংলাদেশি পিপুল লিখলে আরো বেশি স্ট্যান্ডার্ড থাকবে। এখন বলো ভাইয়া, বাংলাদেশি পিপুল লিখবো কেন? এখন তো বাংলাদেশি বুঝাচ্ছে। এই বাংলাদেশ দ্বারা কিন্তু আসলে ম্যাক্সিমাম, মানে বেসিক্যালি দ্য পিপুল অফ বাংলাদেশকে বুঝাচ্ছে। কথাটা বুঝছো? এটা কিন্তু আইকিউ ভাইয়া, স্যাররা বুঝবে যে ছেলেটা কত ট্যালেন্টেড, দেখছো? তুমি যদি বাংলাদেশ লেখো তাহলে কি ভুল হবে? ভুল হবে না ভাইয়া, কথা বুঝছো? তুমি লিখবো কি? বাংলাদেশ। ওকে, তাহলে প্রথম কাজটা কি ভাইয়া? সাবজেক্ট বসবে, তাই না? তাহলে কোথায় লিখবো ভাইয়া? জায়গায় তো নাই, এইখানে লিখি নাকি? তাহলে আমরা লিখলাম দা, এই আমার সাথে লিখো লিখো লিখো, দ্য পিপল অফ বাংলাদেশ। বাংলাদেশ। এটা আমি কি লিখবো? বাংলাদেশ পুরোটা লিখবো।
বাংলাদেশ আমার তুমি এবার বিডি লিখো না ভাইয়া তোমরা, তাহলে স্যাররা দিবে আবার কিন্তু। আমি লিখে দিই আবার, তোমরা আবার ওটা পণ্ডিত আছো ভাই, আবার কবা ভাই আপনি তো বলেই দিয়েছেন, এটা আবার রেকর্ডেড ক্লাসও থাকবে যে ভাইয়া আপনি তো মিথ্যা কথা কোন আপনি নিজেই তো লেখছেন বিডি। ভাইয়া সবগুলো পিডিএফ দিবেন না আজকে? জি ভাইয়া পিডিএফ থাকবে, কিন্তু এই পিডিএফ দিলে তো এই লেখাগুলো থাকবে না পিডিএফে। জি, বুঝতে পারছি। তাহলে এটুকু তো লেখা শেষ নাকি? আচ্ছা, এবার দেখো আমরা যেটা বললাম, সাবজেক্ট পেলাম, সাবজেক্ট পেলাম, তারপর কি পেলাম, এখন কি বসবে বলো তো ভাইয়া? ভার বসবে, তাই না? এখন দেখি তো ওই একটা ভার বসার কথা ছিল, কি বসার কথা ছিল, ওই যে অলওয়েজ, সামটাইমস, ওইগুলো দেখো তো আছে কিনা, সব সময় অর্থ এগুলো নাই, আছে নাই, ওই অ্যাডভার্বটা নাই, তাহলে কি বসবে? এখন Adverb সাবজেক্ট চলে currency গেছে, নাই। ভার্বকে আমরা কে বা কারা দিয়ে প্রশ্ন করে উত্তর পাইছি। আহ, হ্যাঁ ভাইয়া। এখন একটু মেসেজ রিপ্লাই দিন, ওকে। আচ্ছা, তাহলে যেটা বললাম আমরা, পরবর্তীতে কি বসবো? ভার্ব, প্রত্যক্ষ করেছে, এটা দেখো তো কোন টেন্স, আমাকে একটু কেউ বলতে পারবা? প্রেজেন্ট পারফেক্ট। বাকিরা বলো তো। পাস্ট ইনডিফিনিট হতে পারে তাও। গুড, এটা তোমরা চাইলে পাস্ট ইনডিফিনিট লিখতে পারো। অনেকে এই জিনিসটা নিয়ে আমাদের মানে মারপিট বেজে যায় যে ভাইয়া আমি যদি শোনো, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যদি তোমাদের ট্রান্সলেট আসে যে প্রত্যক্ষ করেছে, তখন আবার অন্তত ওটা প্রেজেন্ট পারফেক্টই লিখবা, ঠিক আছে? কিন্তু যেটা পাস্টে ঘটে গেছে ওইটা তুমি প্রেজেন্ট পারফেক্টও লিখতে পারো যদি নিকটবর্তী থাকে, তবে এটা না লিখে সবসময় কি লিখবা? কি লিখবা বলো? পাস্ট পাস্ট লিখবো। ইনডিফিনিট লিখবা। পাস্ট ইনডিফিনিট। ফার্স্টে লিখবো। পাস্ট ইনডিফিনিট লিখবা। তাহলে দেখো আমরা কি লিখবো ভাইয়া? প্রত্যক্ষ করেছে ইংরেজি কি ভাই বলো তো? উইটনেস। আমরা উইটনেস না লিখে কি লিখতে পারি? এক্সপেরিয়েন্স। আমরা লিখতে পারি স লিখি ভাই সংক্ষেপে, এত কঠিনটা নেও কেন ভাই তোমরা? সি থেকে স লিখি, স অথবা উইটনেস, ঠিক আছে? WITNES, এস NE, সরি NE, ঠিক আছে? উইটনেস। এখন উইটনেস হবে না, উইটনেসড হবে, উইটনেস পাস্ট টেন্স, উইটনেস হবে। ঠিক আছে ভাইয়া? আমার যদি কোনো একটা ভুল হয়, মানে কথা হয়তো আমার মানে কথা বলি, অনেকগুলো কথা বলতে বলতে হয়তো মানে মিস্টেক হয়ে যাবে না, অবশ্যই বলবা যে ভাইয়া ভাই এটা ভুল হতে পারে। এই জন্য কি আমি তোমাকে রাগারাগি করবো, গালাগালি করবো, মার্ক দেব, মানে ওই জানি রাগ দেবো না ভাইয়া, তোমাকে আমি অ্যাপ্রিসিয়েট করবো। আচ্ছা, তাহলে এই পর্যন্ত চলে গেল। এবার কি ভাইয়া? কী বলবো? অবজেক্ট, অবজেক্টকে প্রশ্ন করি কাকে প্রত্যক্ষ করছে, উত্তরে কি দেখো তো, কাকে দিয়ে প্রশ্ন করলে ব্যক্তিবাচক জিনিস পাবো, কি আছে দেখো তো? রহিমকে, রহিমের মাকে, রহিমের বউকে, উত্তরে মানে ব্যক্তিবাচক কিছু আছে দেখো তো, আমাকে, তাকে, এরকম কিছু আছে? কাকে কাকে নাই। অবজেক্ট দুই প্রকার বললাম না, ইনডিরেক্ট অবজেক্ট দিয়ে প্রশ্ন করবো, কাকে দিয়া? পাই নাই। এখন কি দিয়ে প্রশ্ন করি? কি দিয়ে প্রশ্ন করি? কি প্রত্যক্ষ করেছে? এক অভূতপূর্ব ও এক রক্তস্নাত। অভূতপূর্ব ও রক্তস্নাত ছাত্র জনতার গণ অভ্যুত্থান। জনতার গণঅভ্যুত্থান। এখন এইটি একসাথে কেন আনছি বলতে পারো কেউ? কারণ ভাইয়া এটা কিন্তু একটা ফ্রেজ। তুমি দেখো মেইন বিষয় কি প্রত্যাখ্যান করছে? গণ অভ্যুত্থান। কিসের গণ অভ্যুত্থান? মানে কিসের গণ অভ্যুত্থান? জনতার গণ অভ্যুত্থান। কিসের মানে শুধু এই ছাত্র জনতার গণ অভ্যুত্থান। ছাত্র জনতার গণ অভ্যুত্থানটা কেমন? এই যে এক অভূতপূর্ব ও রক্তস্নাত, মানে এগুলো কিন্তু মানে সিরিয়ালি বসবে। মূলত এই যে গণ অভ্যুত্থান, তার আগে বসবে এটা, তার আগে বসবে এটা, তার আগে বসবে এটা, তার আগে এটা, তার আগে এটা, মানে এটা একটা ফ্রেজ। এই জন্য একসাথে নেবে এগুলো, প্রশ্ন করলে দেখো উত্তর অবজেক্টিভ পেয়ে যাচ্ছে। ফ্রেজ। ঠিক আছে? তাহলে এক অভূতপূর্ব ও রক্তস্নাত ছাত্র জনতার গণ অভ্যুত্থান। তাহলে সুন্দর করে আমরা লিখি। প্রথম কি লিখবো ভাইয়া? এ। বাংলা মানে ইংরেজি লেখার সময় কিন্তু এই দিক থেকে শুরু করবো, আবার এই দিক থেকে না। এ এক মানে কি? এ অভূতপূর্ব ইংরেজি কি লিখবো বলো একজনে? আউটস্ট্যান্ডিং। অর্ডিনারি। আরো অন্য কিছু মাথায় দেখি কার কি আসে, সমস্যা নেই। আনকমন। আনকমন। আনকমন ভালো একটা জিনিস। তারপরও আচ্ছা, তো ওটা না, আবার এখন তোমাদেরকে আমি যেটা বলি এটা আমি মেইন নোটটা লিখে রাখো, তাহলে বেশি ভালো হবে। তখন আমরা মাইন্ড ব্লোয়িংও লিখতে পারি, তাই না? মাইন্ড ব্লোয়িং হবে না বলো তো? হবে ভাইয়া। জি হ্যাঁ ভাইয়া। ভাইয়া হবে। তাহলে আমরা কি লিখবো? উইটনেস। কি উইটনেস করছে ভাইয়া? কি দেখছে? এ একটি মাইন্ড ব্লোয়িং, MIND, মাইন্ড ব্লোয়িং, মাইন্ড ব্লোয়িং বানান করতো BLO BLOWING। WING, মাইন্ড ব্লোয়িং। অথবা লিখতে পারি কি বলতো? আনপ্রেসিডেন্টেড।
এটা লিখে রাখতে পারো সিনোনিম, প্রিসিডেন্টেন্ট, DENTED, প্রিসিডেন্টেন্ট, ঠিক আছে। এ মাইন্ড ব্লোয়িং অর আনপ্রেসিডেন্টেড কি দেখছে, মানে গণ অভ্যুত্থান দেখছে, তাই না, অভূতপূর্ব গণ অভ্যুত্থান। তাহলে গণ অভ্যুত্থান ইংরেজি কি বলো তো? মাস রেভলিউশন, মাস মাস, Uprising. শোনো, মাস রেভলিউশনে যাবে না, তখন কিন্তু ভুল হবে। এই জুলাই গণ অভ্যুত্থান কিন্তু রেভলিউশন হয় নাই ভাইয়া, বিপ্লব হয় নাই, ঠিক আছে। Uprising হবে। মাস আপরাইজিং, ঠিক আছে, আপরাইজিং। মাস আপরাইজিং, মাস আপরাইজিং, মাস আপরাইজিং, ঠিক আছে। কই গেল প্যারাগ্রাফটা? আচ্ছা, সরি, শুধু আপরাইজিংয়ে চলে গেছি, হবে না, মানে এই যে আবার আছে না, এইটুকু তো আছে, ও রক্ত স্নাত ছাত্র জনতার গণ অভ্যুত্থান, ঠিক আছে। তাহলে কি লিখবো ভাইয়া, যে রক্ত স্নাত কি লিখবো ভাইয়া? ব্লাড ফ্লোয়িং, এটা একটু মুছে দিই। ব্লাডি। তাহলে Bloody. এইখান থেকে আমরা এই জায়গায় চলে আসবো, ব্লাডি, ঠিক আছে। রক্ত স্নাত মানে কি? ব্লাডি, Bloody. BLOODY, ব্লাডি। ব্লাড মানে রক্ত, অযুক্ত করে এটা কি অ্যাডজেক্টিভ, ব্লাডি স্টুডেন্ট, ছাত্র জনতা লিখবো না, স্টুডেন্ট পিপল আপরাইজিং, ছাত্র জনতার গণঅভ্যুত্থান, ঠিক আছে। তোমরা চাইলে এই যে লেখাটা আছে না, স্টুডেন্ট পিপল, এইটুকু বাদ দিলেও হবে, কারণ এই মিউট করো একটু ভাইয়া, গণঅভ্যুত্থান তো অবশ্যই মানুষ নিয়ে হয়, তাই না, নাকি গরু ছাগল দিয়ে হয় বলো তো? মানুষ দিয়ে অবশ্যই। মানুষ দিয়ে হয়। তাহলে যদি তোমাদের হাতে সময় কম থাকে, তাহলে এরকমের যেগুলো মানে বাদ দিলেও মানে মিনিংটা বোঝা যায়, তাহলে ওইগুলো ব্যবহার করবা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন সেন্টেন্সটা দেখো তো ভাইয়া, আমরা কি এই স্ট্রাকচার ফলো করে বসাতে পারছি? এখন কি সেন্টেন্সটা হয়েছে কিনা দেখো তো। দ্য পিপল অফ বাংলাদেশ স এ মাইন্ড ব্লোয়িং অ্যান্ড, এখানে অ্যান্ড লাগবে, ঠিক আছে, মাইন্ড ব্লোয়িং অ্যান্ড, কারণ ও আছে ওইখানে, তাই না, মাইন্ড ব্লোয়িং অ্যান্ড ব্লাডি স্টুডেন্ট পিপল আপরাইজিং। সেন্টেন্সটাকে কেউ ভুল ধরতে পারবে? কোনো স্যাররা ভুল ধরবে বলো তো? নো ভাইয়া। নো। সময়টা উল্লেখ করেন স্যার। সময় আছে এখানে? কই গেল? ও সরি, সময় আছে তো, ভালো কথা বলছে। না, আমরা তো এখনো শেষ করতে পারিনি ভাইয়া, সেন্টেন্স শেষ করি নাই ভাইয়া, হবে এগুলো গেছে। এখন তাহলে অবজেক্ট শেষ। এখন প্রশ্ন করি, কিভাবে প্রত্যক্ষ করেছে? গাড়িতে বসে, বাবার সাথে, এরকম উত্তর আছে দেখো তো? নাই। কোথায় প্রত্যক্ষ করেছে? উত্তর আছে কোথায়? না। আবার লাভ দিয়ে অনেকে ভাবে বাংলাদেশ, ভাই বাংলাদেশের সাবজেক্ট হিসেবে গেছে, বাংলাদেশে না তো, বাংলাদেশ নিজেই দেখছে। প্লেস এটাও নাই, এটাও নাই, বাদ। তাহলে কি কখন দেখছে? টাইম টি দ্বারা কি টাইম, কখন দেখছে ভাইয়া, কখন প্রত্যক্ষ করছে? 2024 সালের জুলাই আগস্ট মাসে। তাহলে এই সম্পূর্ণটা কি টাইম না ভাইয়া? এখন দেখো আর দিয়ে প্রশ্ন করো রিজন। এখন যদি আর নাই হতো, আছে আর তো সবই ভাষায় বলছি। রিজন মানে কেন প্রত্যাখ্যান করছে, এটা তো নাই। আচ্ছা, তাহলে 2024 সালের জুলাই আগস্ট মাসে। শোনো, এখানে টাইম কয়টা দেখো তো ভাইয়া, জুলাই আগস্ট আর একটা কি সাল, মানে একটা হলো মাস আর একটা কি সাল। তাহলে যখন দুইটা সময় পাবা, একটা ছোট সময় একটা বড় সময়, তাহলে ছোট সময় আগে লাগবা, বড় সময় পরে লাগবা, ঠিক আছে। আবার স্থানের ক্ষেত্রে এটা ছোট সময় আগে লাগবা, বড় সময়, এই ছোট স্থান আগে লাগবা, বড় স্থান পরে লাগবা, ছোট সময় আগে লাগবা, বড় সময় পরে লাগবা। ওকে, তাহলে কি লিখবো ভাইয়া? এই মাসের পূর্বে কি বসে? ইন বসে। ইন বসে জুলাই আগস্ট অফ 2024, ঠিক আছে। সালের সামনে ইন বসে না ভাইয়া? হ্যাঁ বসে, এখানে আমি যে রয়ের ব্যবহারটা করছি, কি ব্যাপার ভাইয়া? তোমরা ইন বসাতে পারো, যে ইন, আমি দুইবার ইন ব্যবহার করিনি এমনিতে। এই যে 2025 সালের এই যে র বা এর থাকলে এই সেন্সে গেছি আমি, বুঝতে পারছো? জি ভাইয়া। ওখানে অফ বসালে ঠিক তোমার আছে। ভুল ধরবে না ভাইয়া, ওটা ভালো হবে। দুইটা ইন বসাতে চাইনি আমি, এই আর কি। ইন বসালে হবে, সমস্যা, ভুল হবে না ভাইয়া, ওটা রাইট হবে কিন্তু। যে 2024 সালের আমি এটা বোঝানোর ক্ষেত্রে, তবে এখানে ইন লিখবা তোমরা, দেখ আমি ইন লিখে দিই, তাহলে আবার তোমার সমস্যা হবে না। এখানে ইন ব্যবহার করবা, ঠিক আছে, ইন 2024 এটাই ব্যবহার করো, ইন লিখো, ঠিক আছে। আচ্ছা, ক্লিয়ার কিনা ভাইয়া বলো তো? আমার যে ভোকাবুলারি আমি তোমাদের বারবার বলছি ভাইয়া, এগুলো এবার এখন দেখো, যা, এই যা মানে কি হিসেবে বলো তো? এটা যা কোন প্রোনাউন? Relative pronoun. গুড, থ্যাংক ইউ। এখন এই যা ব্যবহার হচ্ছে, যাতে আমরা দ্যাটও নিতে পারি, হু নিতে পারি, সরি হুইসও নিতে পারি। এখন কোনটা নেব? দ্যাট মানে ব্যক্তির ক্ষেত্রে বসে, বস্তুর ক্ষেত্রে বসে।
তাই না? তাহলে আমরা কি করব, এখানে দ্যাটটাই নেব, বুঝতে পারছো? দ্যাটটাই নেব, দ্যাটটা নিলে ভালো লাগবে, ভালো দেখাবে। দ্যাট, যা দেশের ইতিহাসে এক নতুন রাজনৈতিক ও সামাজিক যুগের সূচনা করেছে। তাহলে এখানে সাবজেক্টটা কে বলো তো ভাইয়া? এখানে সাবজেক্টটা কিন্তু কে সূচনা করেছে? যা। এই যা মানে কি ভাইয়া বলো তো? এই যে গণঅভ্যুত্থানটা কি বুঝাচ্ছে? যা মানে কি বুঝাচ্ছে? গণঅভ্যুত্থান কি বুঝাচ্ছে না? গণঅভ্যুত্থান। 2024 সালে জি জুলাই ভাই। আগস্ট মাসে বাংলাদেশ এক অভূতপূর্ব রক্তস্রোত জনতার গণঅভ্যুত্থান প্রত্যক্ষ করেছে। যা, এই যা মানে কি বুঝাচ্ছে? ওই যে জুলাই গণঅভ্যুত্থান কি বুঝাচ্ছে? গণঅভ্যুত্থানকে বোঝাচ্ছে। তাহলে সাবজেক্ট এখানে দ্যাট। এখন তাহলে সাবজেক্টটা প্রথম বসবে। এখন ভার্ব কোনটা দেখো তো? এটা কিন্তু দুইটা সেন্টেন্স ভাই এখানে। এটা কোন সেন্টেন্স? কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা সেন্টেন্স থাকে না ভাইয়া? সূচনা করেছে হচ্ছে ভাব, এখানে সূচনা করেছে। সূচনা করা ইংরেজি কি ভাই বলো তো? স্টার্ট করা। স্টার্ট। গুড, ভালো। শুরু করা, সূচনা করা। ইনিশিয়েট। বিগিন। বিগিন। বিগিন, গুড, থ্যাংক ইউ। আরো বলো, সমস্যা নেই, বলো বলো বলো। লঞ্চ, গুড, থ্যাংক ইউ, বলো। দেখো ইনিশিয়েট। আরো সুন্দর হয়েছে, রিনিউ। বলো ভাইয়া। ইনিশিয়েট বলছো, তারপর কি বলছো? স্টার্ট বলছো, তারপর কি বলছো? আর কি বলছো? বিগিন। বিগিন বিগিন। বলছো। কমেন্স বলতে পারো, COMMENC, কমেন্স মানে শুরু করা। কমেন্ট না, কমেন্স, এটা কিন্তু খুবই ব্যবহৃত হয় আমাদের ভোকাবুলারি ভাষায়। COMMENCE, সি, কমেন্স। তাহলে দেখো, তোমরা যখন এরকমের ডাইভার্স ভোকাবুলারি ব্যবহার করবা, বিচিত্র ভোকাবুলারি, স্যাররা দেখে কি মনে করবে কি এরা এক বই থেকে মুখস্থ করে আসছে নাকি নিজেরা লিখতেছে? কেউ ব্যবহার করবে স্টার্ট, কেউ বিগিন, লেখার কি ভাল লাগবে না দেখতে? ধর আমি তোমাকে বলি, এক টেবিলে প্রতিদিন যদি গরুর মাংস, খাসির মাংস, বিরিয়ানি থাকে প্রতিদিন, অর্থাৎ একই, প্রত্যেকে যদি একই লেখা লেখে, ওই লেখাটা দেখতে ভালো লাগে যতই ভালো লেখুক। যদি ওখানের ভিতরে কিছু শাকের আইটেম থাকে, কিছু ভর্তা থাকে, কিছু ইলিশ মাছ থাকে, কিছু মানে মাছের আইটেম থাকে, দেখতে ভালো লাগে না? প্রতিদিন আসো এই টেবিল, খাইতে ভালো লাগে। তো বিষয়টা হলো এরকম, তোমাদের খাতাগুলো আমি, আমার যারা স্টুডেন্ট আছো, আমি তোমাদেরকে এইটুকু বিশ্বাস করি যে তোমরা এখন বললো ভাইয়া সকিন না কোনটা লাগছে তা তো জানি না, আমি এটা লিখছি, যদি সব দুইটা একই হয়ে যায় বা রহিম কোনটা লাগছে, ওই চিন্তা করার দরকার নেই ভাইয়া, তোমার মাথায় যেটা ভালো মনে হয় ওইটা লেখো, আর এত চিন্তা করবে না তখন আবার। তো যাই হোক, দ্যাট কি বলছি ভাইয়া? দ্যাট, দ্যাটটা আগে লিখে রাখি নাকি? দ্যাট ছোটো হাতের দেবা, ঠিক আছে? দ্যাট। তাহলে কি লিখবো? বিগিন না বিগিনস? ই লিখবো বিগিনস। কি লিখবো? BEGINS, বিগিনস, অথবা কমেন্স লিখতে পারি, COMMENCES, কমেন্সেস। এখন বলো তো এখানে কেন এস যুক্ত করছি ভাইয়া? কারণ ভাইয়া ক্লোজ, শোনো, এই যে লেখাটুকু আছে না ভাইয়া, কই গেল? এই যে লেখাটুকু আছে না, এই লেখাটুকু এখন সাবজেক্ট হিসেবে আসছে, ঠিক আছে? ক্লোজ বা ফ্রেজ যদি সাবজেক্ট থাকে, ভার্ব কি হয়? সিঙ্গুলার হয়, মনে থাকবে? ভাইয়া, আচ্ছা, দ্যাট বিগিনস, শুরু করেছে। কি শুরু করছে দেখি তো ভাইয়া? তাহলে ভার্ব আমরা নিয়ে গেলাম, তাই না? সূচনা করেছে। কি শুরু করছে? দেশের ইতিহাসে এক নতুন রাজনৈতিক ও সামাজিক যুগের কি সূচনা করছে? বলো। এক নতুন, কি শুরু করছে? দেখো তুমি প্রশ্ন করো, কি সূচনা করছে? এক নতুন রাজনৈতিক ও সামাজিক যুগ, তাই না? তাহলে লিখবা কি ভাইয়া? নিউ পলিটিক্যাল, নিউ পলিটিক্যাল। নিউ রাজনৈতিক, ইংরেজি পলিটিক্যাল, সামাজিক সোশ্যাল, যুগ মানে কি? এরা। সোশ্যাল। এস। এরা। যুগ মানে কি? এরা না? তাহলে লিখবা কি? পলিটিক্যাল, আমি আর না লিখি, পলিটিক্যাল অ্যান্ড সোশ্যাল, ঠিক আছে? SOCIAL, সোশ্যাল। তারপর কি লেখছিল এখানে? যুগের। এরার ওখানে এস লেখা যাবে না। না না, এই রে, কি ভুল করছিলাম মাহিন তুমি এটা? যুগ, সময়, এটা কি আনকাউন্টেবল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন? যুগ, সময় কি তুমি ধরতে পারো? না এখানে কোন, এটা ভুল করো না না। ভাই, এটা না, এটা না। এরার বদলে এস লেখা যাবে না, AGE। ও সরি সরি, হ্যাঁ এইজেস লাগবে তখন, এইজ লাগবে, এইজ, AGE, এইজ, ঠিক আছে? তবে এরা জি লাগবে, ভাই। ঠিক আছে? ওটা ভালো বয়স, ভালো লাগে। এজ লিখতে পারো, আবার এত চাইলে পিরিয়ড লিখতে পারো। কি লিখতে পারো ভাইয়া? পিরিয়ড, সময়, যুগ, অথবা টাইমও লিখতে পারো, কোনো ভুল নেই ভাই, একই জিনিস। ক্লিয়ার ক্লিয়ার। তাহলে ভাইয়া একটু দেখো তো, আমি যে এই যে স্ট্রাকচারটা দিচ্ছি, স্ট্রাকচার কি খুব মানে এটা কাজে লাগছে কিনা বলো?
জি ভাইয়া। এই স্ট্রাকচার দিয়ে তোমরা এগুলো সুন্দর করে লিখবা। আমি কিন্তু এগুলো আমি কিন্তু আর অবশ্যই ভাইয়া। বলবো না। এই দেখো প্রত্যেকটা কিন্তু আমি কি করছি, এই যে দেখো লাইন বাই লাইন কিন্তু সুন্দর করে দিয়ে দিছি। আমি কিন্তু এখানে মানে দুইটা করে অ্যাডভান্সও এবং স্ট্যান্ডার্ড দুইটা লেভেল আমি মানে মিনিং, কি বলে এটা, মিনিং না দুঃখিত, ট্রান্সলেট করে দিছি তোমার কাছে যেটা ভালো মনে হয়। এই যে আমি দেখো এখানে কিন্তু ইন জুলাই অ্যান্ড আগস্ট প্রথমে নিয়ে আসছি, আর আমি কিন্তু লেখা এখানে কিন্তু পরে দিছি, তাই না? দিছি কিনা? আমি গত ক্লাসটা যারা করো নি, আমি বলে দিছি গত ক্লাসে যে একটু মিউট করো, সময়বাচক যে নাউনগুলো আছে এখানে দেখো কি লেখছে, ইন জুলাই অ্যান্ড আগস্ট। এখানে কিন্তু আর মানে সময়ের আগে কিন্তু ইন দেয় নাই, দিছে, কিন্তু আমি ওখানে কিন্তু ইন দিছি। কেন দিছি ওইটা কিন্তু আমি বুঝাচ্ছি যে এই সালের, বুঝতে পারছো? তুমি যদি ইন দাও কি ভুল হবে না? আবার যদি অফ দাও এই যে সালের মানে মাঝে, ভুল হবে না? ঠিক আছে? তবে যদি একাত্রে লেখো তাহলে মানে না দিলে একসাথে দিলে, এই জন্য আমি ইনের ব্যবহারটা ডাবল হয়ে যাবে, এই জন্য না দিয়ে একসাথে দিয়ে দিয়েছে এখানে, এই আর কি। আর ওইখানে আমি অফ ব্যবহার করছি মানে 2025 সালে 24 সালের এইটা বোঝাচ্ছে, এই আর কি। তবে সালের পূর্বে মেনলি তোমরা ব্যবহার করলে ইন ব্যবহার করবা, তাহলে বেশি স্ট্যান্ডার্ড লেখার দরকার নেই, আপাতত এটি মাথায় রাখো। তাহলে এইটুকু তোমরা কিন্তু যদি সবার শেষে লেখতা, এইখানে লেখতা, সেন্টেন্স কি ভুল হইতো? কখনই না ভাইয়া। ক্লিয়ার? এইখানে দেখো, এই যে বলে দিলাম, দেখো দ্য মান্থস অফ জুলাই অ্যান্ড আগস্ট 2024, এখানে কি ইন লেখছে ভাইয়া, বলো তো? নো নো। না, এখানে সাবজেক্টটা কিন্তু নিয়েছি কি, দেখো দ্য মান্থস অফ জুলাই অ্যান্ড আগস্ট, 2024 সালের আগস্ট এবং জুলাই মাস স দেখেছে এ হিস্টোরিক অ্যান্ড, এ হিস্টোরিক মানে কি ঐতিহাসিক, অভূতপূর্ব, ইংরেজি হিস্টোরিক নিয়েছে। আর এখানে লেখছে কি আনপ্রেসিডেন্টেড মানে অভূতপূর্ব, অ্যান্ড ব্লাডি, আর এখানে লেখছে কি ব্লাড স্টেইনড মানে রক্তাক্ত বোঝাচ্ছে, এটা ব্লাডি রক্তাক্ত, মাস সার্চ এটা গণঅভ্যুত্থান, আর এটা আমি লিখছি কি যে স্টুডেন্ট, এই যে পিপল আপরাইজিং, ঠিক আছে, স্টুডেন্ট পিপল আপরাইজিং, অথবা এই যে স্টুডেন্ট পিপলের পরিবর্তে তুমি মাস লিখতে পারো, মাস মানে হলো সাধারণ জিনিস, সাধারণ মানুষ, বুঝতে পারছো? মাস আপরাইজিং মার্কিং দ্য বিগিনিং অফ এ নিউ পলিটিক্যাল অ্যান্ড সোশ্যাল এরা ইন দ্য কান্ট্রিজ হিস্টোরি। তুমি এখানে কি লিখতে পারো ভাইয়া, এই যে মার্কিং বাদ দিয়ে কি লিখতে পারো, যে এখানে এই আমি ওই যে এখানে কিন্তু যা শব্দের অর্থ দ্যাট হিসেবে আনে নাই, এটা কিন্তু তোমার ক্লোজ হিসেবে আনে নাই, এটা ফ্রেশ করে দিয়েছে, বুঝতে পারছো? কিন্তু আমি এটাকে ক্লোজ হিসেবে নিছি। জি ভাইয়া। তুমি এখানে কি করবা, দ্যাট এই যে বিগিনিং দেবে না, তখন কি বিগিনস, এই যে আবার অপনিয়ন, আবার বিগিনস এ নিউ পলিটিক্যাল অ্যান্ড সোশ্যাল এরা। আর এই যে আমি তো এইটুকু লিখিনি, কই জানি, এই যে দেশের ইতিহাসে, ঠিক আছে, এই যে দেশের ইতিহাসের অর্থটা আমি লিখিনি এখানে, তাই না? কই জানি গেল। তাহলে আমরা ভারতকে প্রশ্ন করবো কি দিয়া, কোথায় এনেছে, দেশের ইতিহাস এনেছে। ভারতকে আমরা প্রশ্ন করবো ওই যে পি দিয়া, ঠিক আছে, তাহলে পেয়ে যাব। তাহলে কোথায় এনেছে, দেশের ইতিহাসে, তাহলে ইন আওয়ার কান্ট্রিজ হিস্ট্রি, অথবা ইন দ্য কান্ট্রিজ হিস্ট্রি, ঠিক আছে, অথবা ইন দ্য হিস্ট্রি অফ আওয়ার কান্ট্রি, যেভাবে লেখো। জি ভাইয়া। ক্লিয়ার? দেখো যেটা যেটা বাঁচতে ক্লিয়ার পারে আমি ভাইয়া। কিন্তু ভোকাবুলারি দিয়েছি, অভূতপূর্ব, ব্লাড স্ট্যান্ড অথবা ব্লাডি, আপরাইজিং অথবা সার্চ, গণ অভ্যুত্থান। যখন গণ অভ্যুত্থান ইংরেজি আপরাইজিং, যখন গণ অভ্যুত্থান হবে তখন কি করবা, শুধু ম্যাচ যুক্ত করবা, ঠিক আছে। আবার যখন স্টুডেন্ট পিপল যুক্ত করা দরকার হবে না তখন আবার, আবার আশারিন মানে সূচনা করা, এটা আমরা পরিবর্তে কি দেখতে পারি, বিগিন সংক্ষেপে, স্টার্ট স্টার্ট বিগিন বিগিনিং। এগুলো। তারপরে এই যে অ্যাপক মানে যুগ, ঠিক আছে, আর সাধারণত আমরা এরা ব্যবহার করি, তাই না? ক্লিয়ার? তাহলে এগুলো কি পারবা না ভাইয়া তোমরা? আপু ভাইয়া উই ক্যান ট্রাই। স্ট্রাকচার দিয়ে দিচ্ছি, ইনশাআল্লাহ। এগুলো দিয়ে দিচ্ছি তোমাদের প্রত্যেকটা লাইন বাই লাইন। একটু মিট করো ভাইয়া, প্রত্যেকটা লাইন বাই লাইন আমি কিন্তু সবগুলা এগুলো দিয়ে দিচ্ছি তোমাদের। তোমাদের কাজ কি এখন তাহলে ভাই বলো তো? কাজ হলো এগুলোকে প্র্যাকটিস করা। ইমপ্লিমেন্ট করা। তাহলে হোমওয়ার্ক কি কি হলো ভাইয়া? এখানে কিন্তু আমি 4টা প্যারাগ্রাফ এসে দিছি। কয়টা ভাইয়া? 4টা দিছি, আমি তোমাদেরকে দেখাই। চারটা। এখানে এই হলো দেশ গঠনের তরুণ প্রজন্মের শক্তি, জুলাই আগস্টের শিক্ষা। ওইটা কিন্তু জুলাই আগস্টের শিক্ষা ছিল না, ওটা কিন্তু ছিল গণঅভ্যুত্থান নিয়ে। আর দেশ গঠনের তরুণ প্রজন্মের শক্তি, এটা বাংলাটা পড়বো আগে, তারপরে এইটা আমি ইংরেজি লিখে দিয়েছি সম্পূর্ণ, তারপরে এই যে লাইন বাই লাইন বাংলা বাংলা থেকে ইংরেজি করে দিয়েছি। আর নিচে যেটা দেখবা, নিচে হলো আরেকটা দিছি, সেটা হলো কি, সেটা হলো দ্য রোল অফ সোশ্যাল মিডিয়া দ্য রোল অফ সোশ্যাল মিডিয়া ইন মডার্ন মাস মুভমেন্ট, মানে বর্তমান যে আধুনিক গণঅভ্যুত্থান আছে বা মানে আন্দোলন আছে, সেই আন্দোলনে সোশ্যাল মিডিয়ার ভূমিকা কী, মানে সামাজিক মাধ্যম, ঠিক আছে। তারপর যদি আর নিচে যাই, তার নিচে দেখবো আরও অনেক কিছু, সে নিচেটা কি, এটা কোনটা দিলাম, এটা হলো তোমার যে ব্রেন ড্রেন এবং ব্রেন গেইন, প্রসপেক্টস অফ দ্য ফিউচার ইউথ, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু। তাহলে এই যে 4টা দিছি ভাইয়া, 4টা কি মুখস্থ কর, মানে মুখস্থ করবে কি আগে, বাংলাটা মুখস্থ করবা তোমরা, ইংরেজি তো নিজেরাই লিখতে পারবে, এখন পারবে না, ভোকাবুলারি বাজবে, এই যে দেওয়া আছে, যদি এর থাকা বা বাহি বাজে, মোবাইল আছে, ভোকাবুলারি বের করে খাতা লিখে রাখবা। ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাই ক্লিয়ার। কারো কোনো প্রশ্ন দ্রুত বলো। এসে কি বাংলায় আসবে, ইংলিশ করতে হবে না ইংলিশে লিখতে হবে? মায়ের দিয়া তোমার ঠ্যাং ভেঙে ফেলবো মাহাদি। হ্যাঁ প্রথম ক্লাসটা করে নেই তো।
একবারে সব ইংরেজিতে, একটা বর্ণও পাবা না বাংলা। ঠিক আছে ভাইয়া। আর কোনো প্রশ্ন? বাকিরা ভয় পাই না, মাহাদি আমার পুরনো স্টুডেন্ট, ঠিক আছে, এই জন্য আর কি। ও রাবিতে 246তম হয়েছে, আর আরেকজন আছে আমার স্টুডেন্ট 108তম হয়েছে। তো যাই হোক, আরও আছে কয় সিরিয়াল কত জানি মনে নেই এগুলোর। যাই হোক, এখন দেখো তোমাদের আর কোনো প্রশ্ন ভাই থাকলে বলো ভাই, সমস্যা নেই, বলো বলো বলো, কোনো প্রশ্ন এনি টাইপ অফ। এই যে বাড়ির কাজগুলো করে কি আপনার দেখাতে হবে? যদি মনে হয় যে দেখালে তোমার জন্য আহ, ভালো হবে, তাহলে আমাকে দেখাবা। আমি তো অবশ্যই বলছি কি, তোমরা আমাকে সাবমিট করলে কি হবে, তোমাদের একটা তাড়না থাকবে এবং আমি ভুল হলেও এটা সেরে দিতে পারবো, তাই না? যে বলে দিতে পারবো এখানে এখানে জি বলেছি। ভাইয়া। আমি চাই সবাই ভাইয়া আমাকে পাঠাও, না পাঠালে আমার জন্য বিষয়টা ভালো। একটু একটু মিউট করো, যে একজন কি যেন বলতেছে। হ্যাঁ, ভাইয়া বলতেছি হোমওয়ার্ক বিষয়টা আমি বুঝি না, একটু বোঝায় বলেন। হোমওয়ার্ক হলো এই যে তোমাদের পড়া, একটু মিউট করো এখন। এই যে এসেগুলো দিছি, এই এসেগুলো তোমরা চারটা এসে সুন্দর করে মুখস্থ, মানে আমি বলবো মুখস্থ কেন, ওই যে বাংলাটা পড়লেই তো তোমরা যে রিটেন লেখার জন্য যে যে বিষয়গুলো বলে দিছি আমি, স্ট্রাকচারটা, ওই স্ট্রাকচার অনুযায়ী তুমি লিখতে পারবা, তাই না? আগে বাংলা জানো, তো বাংলাটা কি করবা, এই যে বাংলা দিয়ে দিছি কিন্তু আমি লেখাগুলো এখানে, এই যে বাংলাটা মুখস্থ করে নেবা সুন্দর করে। তুমি যদি নাই জানো, বাংলায় যদি না জানো বিষয়টা সম্পর্কে, একটি দেশের মেধাবী মানুষেরা যখন উন্নত জীবন ও উন্নত কেরিয়ার আশায় দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমায়, তাকেই মেধা পাচার বা ব্রেন ড্রেন বলা হয়। এখন এই বিষয়টা যদি না জানো তাহলে লিখবা কেমনি? তাহলে এইগুলো তুমি সুন্দর করে মুখস্থ করে লিখবা, মুখস্থ করে ফেলবা, যাতে তোমার পরবর্তীতে যখন প্রশ্ন আসবে, মানে পরীক্ষা আসলে তখন লিখতে পারো। বুঝতে পারছো? হ্যাঁ। তাহলে এইগুলো আর হলো কি ভাইয়া, আমি 3টা পড়া দিছি। একটা হলো এইগুলো ভাইয়া, প্রত্যেকটা এখানে যেগুলো ভোকাবুলারি বাজবে সেগুলো খাতা লিখবা। ওই এসেতে মানে এই বাংলার ভোকাবুলারি যেগুলো বাজবে সেগুলো খাতা লিখবা, কম্প্রিহেনশনে যে ভোকাবুলারি বাজবে সেগুলো খাতা লিখবা। তাহলে এক হলো ভোকাবুলারি, ঠিক আছে? কোথা থেকে? এই পিডিএফ থেকেই, যেটা বাজবে সেটা মোবাইল থেকে বের করে খাতায় নোট ডাউন করবা, ভোকাবুলারি এক। 2 নম্বরে কি ভাইয়া, কম্প্রিহেনশন, ওই যে বাংলা পড়বা, দেখলি প্র্যাকটিস করার চেষ্টা করবা, যে ভোকাবুলারি বুঝতে দেখবা পেরে যাবা আস্তে আস্তে। 3 হলো এই যে এসেগুলো। ওকে, ভাই আমি ফার্স্ট ক্লাসের পিডিএফটা পাই। আচ্ছা, আমাকে একটু কাইন্ডলি ইনবক্সে, ক্লাস শেষে একটু ইনবক্সে নক দিও, আমি যারা যারা পাওনি আমি পাঠিয়ে দেবো সব। আচ্ছা। ঠিক আছে, ভালো থাকো সবাই, সুস্থ থাকো। তোমাদের জন্য শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।